বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সমর রেজাউল করিম, এবং আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক প্রফেসর আসিফ নজরুল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার মিনিস্টার, নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রপতি সংলাপ করছেন এবং অনেক দিন ধরেই অনেকে দাবি জানাচ্ছিলেন যে যেহেতু সংবিধানে আছে আইন করে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করতে হবে, সেই আইনটি 50 বছরে কোনো সরকারই করেনি এবং বোঝাই যায় যে সরকারগুলো খুব একটা সংবিধানকে তোয়াক্কাও করে না। কিন্তু শেষ পর্যন্ত এবং এই দাবি যখন উঠছিল তখন আইনমন্ত্রী বারবার বলছিলেন যে এখন আর সময় নেই আইন করবার জন্য, আইন করা যাবে না। কিন্তু হঠাৎ করে আবার আইন করবার একটা সিদ্ধান্ত হলো এবং এটিও মোটামুটি আমাদেরকে জানানো হয়েছে যে এই আইনের মধ্য দিয়ে আসলে 16ই ফেব্রুয়ারি যে নতুন কমিশন গঠিত হবে বা এই কমিশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে যে কমিশন গঠিত হবে সেই কমিশন এই আইনের মধ্য দিয়ে হবে। তো আইনের খসড়া একটি অনুমোদিত হয়েছে, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। এবং এটিকে যারা আইনের দাবি করছিলেন বা বিরোধী রাজনৈতিক দলসমূহ, সুশীল সমাজ বা নির্বাচন নিয়ে যারা কাজ করেন, তারা কেউই খুব একটা ভালোভাবে এই আইনকে নিয়েছেন বলে অন্তত আমার কাছে মনে হয়নি। সো আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, প্রফেসর আসিফ নজরুলকে এবং আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে। নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়ে আইনের একটা ব্যাপক দাবি উঠেছে। সরকার সবসময় কিন্তু জনদাবির বিষয়টাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। সে আলোকে সময়ের সংক্ষিপ্ততার ভিতরেও আইনি একটা প্রক্রিয়া গেছে, ক্যাবিনেটে ড্রাফট অ্যাপ্রুভড হয়েছে। এর পরবর্তীতে এটা পার্লামেন্টে আসবে, পার্লামেন্টে আসার পরে সংসদীয় স্থায়ী কমিটিতে যাবে, সেখানে পরীক্ষা নিরীক্ষা হবে। পার্লামেন্টে যারা সম্মানিত সংসদ সদস্য আছেন তারা সংশোধনী দেবেন, সেই সংশোধনীর আলোকে গ্রহণযোগ্য একটা আইন পার্লামেন্টে পাশ হতে পারে। এটা তো আমি মনে করি একটা ভালো উদ্যোগ। আর কোনো একটা অভিযোগ যে এই ধরনের আইন করবার সময় যে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা বা এটি পাবলিকলি একটু পাবলিক ডোমেইনে এটা নিয়ে যথেষ্ট পরিমাণ আলোচনা হলে বুঝতে অনেক সুবিধা হয়, কারেকশনগুলো করা সহজে, সেটি করা হচ্ছে না। এই আইনটা কিন্তু অন্য আইনের মতো না। এখানে ভালো দিকটা হলো প্রফেসর আসিফ নজরুল আছেন, এটা অন্য আইনের মতো না যে যারা ইলেকশন কমিশনার হতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, কতদিনের ভিতর আবেদন করতে হবে, বয়স কত হতে হবে, চাকরির মতো এখানে বিষয় না। এখানে যে লেভেলের মানুষরা যাবেন সেই লেভেলের মানুষদের জন্য একটা আইনি প্রক্রিয়ায় তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা হওয়ার জন্য এই আইনটা করা হয়েছে। এক্ষেত্রে আইন প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত যারা পার্লামেন্টে, তাদের মতামতটাই কিন্তু প্রাধান্য। পার্লামেন্টে গণফোরামের প্রতিনিধি রয়েছে, বিএনপির, জাতীয় পার্টির, জাসদের, ওয়ার্কার্স পার্টির, তরিকত ফেডারেশনের বিভিন্ন পর্যায়ে লোকেরা আছে। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল একটা, জাতীয় পার্টি একটা, তাদের প্রতিনিধিত্ব রয়েছে। তারা তাদের দলীয় যে চিন্তা চেতনা সেটা পার্লামেন্টে তাদের বলার সুযোগ আছে, কারণ আইন তো পার্লামেন্টে হবে, আইন তো আর রাস্তাঘাটে হবে না। সেই ক্ষেত্রে মতামত যেটা দিয়েছেন বদিউল আলম মজুমদারের নেতৃত্বে, তারা একটা মতামত দিয়েছেন, সেটাকে আমাদের মাননীয় আইনমন্ত্রী বলছেন যে সেটাকেও বিবেচনায় রাখা হয়েছে। সব কিছু মিলে এটা কিন্তু খুব বড় আকারের একটা আইন হওয়ার মতো না, কারণ অ্যাপয়েন্টিং অথরিটি করা হয়েছে মহামান্য রাষ্ট্রপতিকে। ল্যাঙ্গুয়েজটা হলো তিনি প্রণীত আইনের ভিত্তিতে করবেন। তা আইনের ভিত্তিটা না থাকা পর্যন্ত তিনি করেছিলেন একটা সার্চ কমিটি। এটা একটা আইনানুগ প্রক্রিয়া যে একটা কমিটি সার্চ করুক কাদের কাদের নেওয়া যায়। সে সার্চ কমিটি নিয়ে যখন পরিপূর্ণ সন্তোষ দেখা যাচ্ছে না তখন আইন করা হচ্ছে। আইনের মধ্য থেকে যে রিক্রুটমেন্টের প্রসেস হবে সেই প্রসেসের ভিতর থেকে সেটা হবে। এটা তো আমি মনে করি এটা সুখকর বিষয়। এখন যদি আইন না করায় অভিযোগ, আইন করায় অমুকের মতামত নেওয়া হলো না, পার্লামেন্টে এখনো কোনো ডিসিশন হয়নি, মতামত হয়নি, সংসদীয় স্থায়ী কমিটিতে যায়নি, পার্লামেন্টে উপস্থাপিত হয়নি, এর আগের থেকেই যদি সবাই বলতে চায় হয়নি, হবে না, ইত্যাদি ইত্যাদি, তাহলে বুঝতে হবে যে সব কিছুর ভিতরে নেগেটিভ খুঁজতেছে। এটা একটা ভালো উদ্যোগ, এই উদ্যোগকে স্বাগত জানানো উচিত। সো প্রফেসর আসিফ নজরুল, কতটা ভালো উদ্যোগ, এবং এটি তো সময়ের দাবি আসলে, এবং বাংলাদেশের সংবিধানের একদম প্রথম দিন থেকে এটি ছিল যে আইন করতে হবে এবং সরকার শেষ পর্যন্ত করবে না করেও আইনের উদ্যোগ নিয়েছে। সো আপনি কিভাবে দেখছেন? আমার কথা হচ্ছে উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই। 50 বছর যাবত যে জিনিসটা ওভারডিউ ছিল সেটা আলটিমেটলি করা হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে এই উদ্যোগটা আরো ভালোভাবে নেওয়া সম্ভব। এখনো সময় আছে, আমি রেজা ভাইয়ের সাথে একমত। সংসদে আলোচিত হতে পারে এটা নিয়ে। এখনো যদি সরকার চায়, সুজনের পক্ষ থেকে যে আইনটা দেওয়া হয়েছে সেখানে দুইটা বিষয়ের উপর প্রচন্ড গুরুত্ব দেওয়া হয়েছে। একটা হচ্ছে যে এখানে যে আপনার সার্চ কমিটিটা থাকবে, সেই সার্চ কমিটিতে যেন সংসদের প্রধান বিরোধী দল
তারপরে থার্ড দল এবং সরকারি দল, তিনটা দলে যেন প্রতিনিধি থাকে। তারপরে আপনার সিভিল সোসাইটির প্রতিনিধি রাখার কথা বলেছে। কিন্তু এটার চেয়ে আমার গুরুত্বপূর্ণ যেটা লেগেছে যে ওনারা বলেছে যে যাদের নাম প্রস্তাব করা হবে, সুজনের এই ড্রাফটটা কিন্তু আমাদের সিভিল সোসাইটির অনেকের সাথে কথা বলেই করা হয়েছে, এবং আমি শিওর রেজা ভাই আজকে সরকার এবং প্রফেসর আসিফ নজরুল, আপনি জানেন যে হুদা কমিশনের পক্ষ থেকে কিন্তু একটা রিপোর্ট, মানে আইন কিভাবে করা হতে পারে, কি ধরনের আইন, একটা খসড়া কিন্তু আইন মন্ত্রণালয়ে দিয়ে রাখা হয়েছিল অনেক আগেই। দুইটা ক্ষেত্রে মূল কথা ছিল কি, যাদের নামই বাছাই করা হবে এখানে একটা স্ক্রুটিনি করা হয়, গণশুনানি করা হয়, কাদেরকে কেন নেওয়া হলো, কাদেরকে কেন নেওয়া হলো না, এই সম্পর্কিত একটা রিপোর্ট থাকবে, মানুষ এটা দেখবে, যাতে জনমনে আস্থা বৃদ্ধি পায়। কারণ এর আগে আমরা যে সার্চ কমিটি দেখেছি তারা যেভাবে করেছে, ধরেন গতবার তরিকত ফেডারেশন, যেই দলের আপনার বাংলাদেশে কতটুকু গ্রহণযোগ্যতা বা জনপ্রিয়তা আছে সন্দেহ আছে, তাদের সাজেশনের ভিত্তিতেই আপনার মেজরিটি মেম্বারকে নেওয়া হয়েছে এবং আপনি তাদের পারফরমেন্স দেখেছেন। তো এই জন্য এই আইনটা নিয়ে আশঙ্কাটা বেশি। রেজা ভাই কারেক্টলি বলেছে যে মানুষ একটু নেগেটিভলি দেখবে, কারণ অতীতে যেগুলি হয়েছে নেগেটিভলি দেখারই কথা, সন্দেহ নিয়েই দেখার কথা। সন্দেহ নিয়ে দেখলে তো সমস্যা নাই, যদি আলটিমেটলি আমরা এই প্রসেসটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে আপনি কাকে নিলেন, কেন নিলেন, বা কাকে বাদ দিলেন, এবং একটা গণশুনানি করা, পাবলিকের কাছে রিপোর্ট করা যে আমরা আসলে ধরেন এক্স কে নিলাম, ওয়াই কে নিলাম না প্রাথমিক তালিকার ভিত্তিতে, সেটা পাবলিককে জানানো, যাতে জনগণ বুঝতে পারে কেন। আর এটা যেটা বলা হয় যে প্রেসিডেন্ট করবেন প্রণীত আইনের ভিত্তিতে, এর তো রেজা ভাইও জানেন প্রেসিডেন্ট করেন না, এটা প্রধানমন্ত্রী করেন। কারণ আমাদের আইনে যেটাই লেখা থাকুক, আমাদের সংবিধানে আছে, সবকিছু উনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই করেন। এখন আপনার এই আইনের মধ্যে যে জিনিসটা আছে, ওখানে লেখাই আছে প্রধানমন্ত্রীর, তারপর আপনার আমাদের চিফ জাস্টিস, উনাদের মূলত প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু সুজনের আইনটা একটু ডিফারেন্ট ছিল। এখন সুজনের আইনটা এখনো কনসাল্ট করার স্কোপ আছে, এখনো আলোচনা করার স্কোপ আছে। আমার কথা হচ্ছে কি, গভর্নমেন্ট যে আইনটা করতে যাচ্ছে, আমার ধারণা গভর্নমেন্ট একটু কন্ট্রোভার্সি এড়াতে চাচ্ছে। একটা আগের চেয়ে অন্তত একটা ক্রেডিবল ইলেকশন করার চিন্তা গভর্নমেন্টের মধ্যে আছে, যে কোনো ভাবেই হোক। এখন এটা যদি এত তাড়াহুড়া করে, মানে দুইটা ড্রাফট অলরেডি আছে, সুজনের ড্রাফট আছে, হুদা কমিশনের ড্রাফট আছে, এবং এই সমস্ত ড্রাফটকে হুদা কমিশন বলতে আপনি আগের হুদা কমিশন বোঝাচ্ছেন, এই নুরুল হুদা সাহেব না, আগের হুদা সাহেব, যিনি অনেকটা ভালো ইলেকশন করেছেন, শামসুল হুদা, এটিএম শামসুল হুদা, যে হুদা কমিশনের আন্ডারে ইলেকশনে আওয়ামী লীগ জিতেছিল, সবাই আমরা কংগ্রেচুলেট করেছিলাম। তো সেই দুইটা ড্রাফট তো অনেক সুচিন্তিত হয়ে করা, এগুলিকে বিবেচনায় রাখা হলে, যেইটা মূল উদ্দেশ্য ইলেকশনটা যেন মোর অ্যাকসেপ্টেড হয়, পার্টিসিপেটরি হয়, ক্রেডিবল হয়, সেই উদ্দেশ্যটা অনেকাংশে সার্থক হবে বলে আমি মনে করি। মিস্টার সমরেজাল করিম, জাস্ট আমি একটা এই আইনের একেবারে শেষ পয়েন্ট সেটি হচ্ছে যে দুটো ইলেকশন কমিশন, মানে হুদা কমিশন, রকিব কমিশন, তাদের এক ধরনের ইনডেমনিটি দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। আমি মানে আমার ঠিক বোধগম্য নয় যে তাদের ইনডেমনিটি বাংলাদেশে কোন ইলেকশন কমিশনকে, সব ইলেকশন কমিশনে দু একটি বাদ দিয়ে সবই কম বেশি বিতর্কিত ছিল। এইখানে একটা বিষয় আছে, ইলেকশন কমিশন বাতিলের দাবিতে রাজপথে উত্তাল আন্দোলন হয়েছে, এমন আন্দোলন আপনারাও করেছেন। এখানে একটা লিগ্যাল ইনডেমনিটি, এই আইনের মধ্যে কেন ইনডেমনিটির প্রয়োজন পড়লো? আমি একটা জিনিস বলি, সেটা হলো প্রথম কথাটা হলো যে পার্লামেন্টে যখন এই আইনটা যাবে ড্রাফট আকারে, সংসদীয় স্থায়ী কমিটিতে গেলে সেখানে কিন্তু সুশীল সমাজের প্রতিনিধি, এই বিষয়ে অভিজ্ঞ মানুষ সবার মতামত নেওয়া হয়, এবং তারপরে কিন্তু সংসদীয় স্থায়ী কমিটি পার্লামেন্টে রিপোর্ট উত্থাপন করে বলেন যে আমরা এইটাকে পরীক্ষা নিরীক্ষা করার সময় বিশেষজ্ঞদের মতামত নিয়েছি। আমার মন্ত্রণালয়ের একাধিক আইনের ক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের পূর্বে যারা ছিলেন দেশের বাইরে অভিজ্ঞ, তাদের মতামত নিয়ে রিপোর্টটাকে সমৃদ্ধ করি। ফলে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি যখন এটা নিয়ে ডিসকাস করতে যাবেন, আমার বিশ্বাস হুদা কমিশনের যে মতামত, পরবর্তীতে বদিউল আলম মজুমদার সাহেবরা যে মতামত দিয়েছেন, নিশ্চয়ই তার ভিতরে ভালো যে নির্যাসগুলো আছে সেগুলোকে সংযুক্ত করতে হবে। কারণ একটা ইলেকশন করা একটু টার্গেট না, দেশের একটা সময় উপযোগী আধুনিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটা ইলেকশন কমিশন নিয়োগের আইন হওয়া দরকার। এটা আমরা সবাই উপলব্ধি করি। চিরদিন কেউ ক্ষমতায় থাকবে না, আমরাও থাকবো না। যেন তেন উপায় করলে এর ক্ষতিকর প্রভাব থেকে কিন্তু কেউ মুক্ত থাকে নেই। এক, দ্বিতীয় হচ্ছে ইনডেমনিটিটা, ইনডেমনিটিটা কি হবে এটা কিন্তু এখনো চূড়ান্ত কিছু হয়নি। আপনি পেনাল কোডেও দেখবেন, পেনাল ফৌজদারি আইনে সবখানে কিন্তু একটা অপশন আছে, সেখানে কিন্তু বলা হয় সৎ বিশ্বাসে, যেমন জুডিশিয়াল অফিসার্স প্রোটেকশন একটা সেকশন থাকে, সেখানে কিন্তু বলা হয় যদি বিচারক সৎ বিশ্বাসে কোনো কাজ করে থাকেন সেজন্য তাকে পার্সোনালি লায়াবল করা যাবে না। তার জাজমেন্টের এগেনস্টে অ্যাপিল হতে পারে, তার বিরুদ্ধে অ্যাপিল হতে পারে, অন্য কিছু হতে পারে। না হলে দেখা যাবে একটা জাজমেন্ট, ম্যাজিস্ট্রেটের রায় ডিস্ট্রিক্ট জাজ
এটাকে ভিশিয়েট করে দিল, বলে তুমি বেআইনি রায় দিয়েছিলে, ম্যাজিস্ট্রেট তোমার বিরুদ্ধে মামলা করব। এই জন্য সকল আইনে কিন্তু সরল বিশ্বাসে যদি কেউ কিছু করেন সেই জায়গায় একটা স্কোপ রাখা হয়, তবে সেটাকে তাকে প্রমাণ করতে হবে যে আমি সরল বিশ্বাসে বা অর্পিত দায়িত্ব আমি অন গুড ফেইথ করতে গিয়েছিলাম। এটা সব আইনে একটা ক্লোজ থেকে থাকে, কিন্তু এটা এখনো কিন্তু চূড়ান্ত না, এটা সংসদে যাবে। অবশ্যই উই নো দ্যাট। ডক্টর আসিফ নজরুল, এখানে এই যে রেজা ভাই যেটা বলেছে এটা কারেক্ট, কিন্তু বাংলাদেশের সকল আইনে যেরকম হরে ধরে লেখা হয় সরল বিশ্বাসে করা থাকলে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের কর্মকর্তাদের বলা হয়, তথ্য কমিশনের কর্মকর্তাদের বলা হয়, পুলিশদের বলা হয়, এটা কিন্তু পৃথিবীর আইনের কমন ট্রেন্ড না। আমাদের এখানে সরকারি কর্মকর্তারা তাদের বাঁচানোর জন্য সব ক্ষেত্রে সরল বিশ্বাসে বলে লিখে রাখে, কিন্তু ইলেকশন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ইনডেমনিটি দেওয়ার কি দরকার পড়লো, এটা কিন্তু ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না টাইপের হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মানুষ তো আরো খুব ভালো করে লক্ষ্য করবে যে কেন তারা ইনডেমনিটি চাচ্ছে। এবং ভবিষ্যতে যদি ক্রেডিবল ইলেকশন হয়, ভবিষ্যতে যদি কোনো সরকার আসে, যদি এটা লেখাও থাকে হুদা কমিশন আপনার সরল বিশ্বাসে কাজ করেছে, এটা প্রমাণ করা খুবই টাফ হবে। সো আলটিমেটলি এটা আরো বেশি মানুষের মনোযোগ নিবদ্ধ করবে, আরো বেশি তাদের অতীত কার্যকলাপের তদন্ত করা এবং বিচার করার প্রয়োজনীয়তাকে আরো তুলে ধরবে। আলটিমেটলি এটা কোনো লাভ হবে না। সাংবিধানিক একটা কমিশনের জন্য এই ধরনের ইনডেমনিটি রাখা আমি মনে করি তাদের জন্য অত্যন্ত অমর্যাদাকর, এবং এটা তাদের জন্য আপনার ব্যাকফায়ার করবে। আসিফ নজরুল, আমি জাস্ট মন্ত্রীর কাছে যাবার আগে একটা প্রশ্ন করছি যে ইলেকশন কমিশন গঠন হচ্ছে, আইন হচ্ছে, ভালো একটা ইলেকশন কমিশনও হয়তো হবে, যদি হয় নাও হতে পারে, কিন্তু আমরা সবাই আশা করছি যে এটা ভালো ইলেকশন কমিশন হবে। একটা ভালো ইলেকশন কমিশনের পক্ষে বা আমরা এটাও জানি যে ইলেকশন কমিশনকে যথেষ্ট আইন দেওয়া আছে, তারা যদি মানে আইন অনেক ভালো তাদের পক্ষে, তারা যদি সেটা এক্সারসাইজ করতে চান তাহলে ভালো একটা ইলেকশন করা অনেকখানি সম্ভব। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় গত 50 বছরের অভিজ্ঞতা, ইলেকশন কমিশন যদি সরকারের উপরে কর্তৃত্ব করবার ক্ষমতা না থাকে তাহলে আসলে তাদের পক্ষে ভালো ইলেকশন করা সম্ভব কিনা? আপনি এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তুলেছেন। আমরা যখন এই ড্রাফটটা করছিলাম তখন আমরা এই জিনিসটা আলোচনা করেছি, আমরা নাগরিক সমাজ যখন বলেছি আইনের কথা, আমরা ওখানে কিন্তু বারবার লিখেছি যে নির্বাচনকালীন যে স্বচ্ছতা সরকারের, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওইটা ভবিষ্যতে আরো হয়তো বলা হবে। আমাদের অতীতে আপনি দেখবেন কিছু কিছু নির্বাচন কমিশন আছে, সাদেক কমিশন বলেন বা এমনকি আপনি জাস্টিস রৌফের কমিশন বলেন, তারা যখন দলীয় সরকারের আন্ডারে কাজ করেছে তারা কিন্তু কাজ করতে পারে নাই, কিন্তু তারাই যখন একটা নিরপেক্ষ সরকারের আন্ডারে কাজ করেছে তারা কাজ করতে পেরেছে। গত 15 বছর যাবৎ প্রায় আওয়ামী লীগ ক্ষমতায় আছে, এবং আপনারা আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের দেখেছেন, সব মন্ত্রী তো আর রেজা ভাইয়ের মতো সৎ বা আপনার কি বলবো দায়িত্বশীল মন্ত্রী না। অনেস্টলি বলি, অনেক মন্ত্রী আছে সরাসরি বলেছে সরকারি চাকরিতে ছাত্রলীগের ছেলেদেরকে প্রাধান্য দিতে হবে, প্রধানমন্ত্রী একটা উপদেষ্টা পর্যন্ত বলেছিলেন। এবং আপনি জানেন বাংলাদেশের ট্রেন্ড হচ্ছে যে কোনো গভর্নমেন্ট থাকলে নিজের পছন্দের লোক দিয়ে প্রশাসন সাজায়। গত 15 বছরে তারা কিভাবে প্রশাসন সাজিয়েছে এবং পুলিশ সাজিয়েছে, বিভিন্ন গোয়েন্দাদের সাজিয়েছে, এটা সহজেই অনুমেয়, এটা বিএনপি থাকলেও করতো। এখন এইরকম একটা সেট আপে একজন নির্বাচন কমিশনার আসলো, ধরেন নির্বাচন কমিশনার বদিউল আলম মজুমদার হলো, ধরেন বদিউল আলম মজুমদার বললো যে এখানে ডিসি থাকবে এই, আর প্রধানমন্ত্রী বললো এই, এটা কোনটা প্রিভেইল করবে? এটা তো সহজেই অনুমেয়। সো এটা একটা অসম্ভব ব্যাপার। আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠতম 5 জন লোককেও যদি আপনি নির্বাচন কমিশনার হিসেবে বসিয়ে দেন এবং এই সরকার কাঠামো থাকলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এটা আমি একদম অন্তরের বিশ্বাস থেকে বলছি। এবং বিএনপিও যদি থাকতো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। যে জন্য আপনি দেখবেন দলীয় সরকারের আন্ডারে কোনোদিন ওই সরকার ইলেকশনে হারে না, বাংলাদেশের ইতিহাসে নাই। বাংলাদেশে 1973 সন থেকে এখন পর্যন্ত দলীয় সরকারের আন্ডারে ইলেকশন হয়েছে আর আপনার রুলিং পার্টি ক্ষমতা হেরেছে ইলেকশনে, এটা কোনো নজির নাই। এমনকি উপনির্বাচনেও হারে না, 2-1টা ক্ষেত্র বাদে। তো এই জন্য আমি মনে করি এটা বিএনপি আওয়ামী লীগের ব্যাপার না, বাংলাদেশে নির্বাচনকালীন সরকারের একটা কাঠামো আমাদের বের করতেই হবে। এটা ছাড়া কোনো উপায় নাই, এটা ছাড়া। এবং আপনার মনে থাকার কথা যে এই যে আজকে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, এটা কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বেই হয়েছিল, বিএনপিকে বাধ্য করা হয়েছিল। এমনকি রেজা ভাইয়ের মনে থাকার কথা, যখন সুরঞ্জিত সেনগুপ্ত এবং সাজেদা চৌধুরীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি করা হয়েছিল, সেখানে আওয়ামী লীগের প্রতিনিধিও বলেছিল, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধিও বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন হইতে হবে, কিন্তু ওনারা কিছু রিফর্ম প্রপোজাল দিয়েছিলেন। তো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থারও কিছু ত্রুটি আছে, এটা রিফর্ম করা যেতে পারে। কিন্তু নির্বাচনকালীন সময়ে সম্পূর্ণ একটা দলীয় সরকার থাকতে আমি মনে করি 0% সম্ভাবনা আপনার সুষ্ঠু নির্বাচন করার। আপনি যদি 100% নিখুঁত রোবটও বসিয়ে দেন তারাও পারবে না, কারণ সরকার কাঠামো বাংলাদেশে সম্পূর্ণ ভিন্ন। এবং গত 15 বছর যাবত একটা দল, 13-14 বছর যাবত একটা দল থাকার কারণে এটা এক্সট্রিম পর্যায়ে দলীয়করণ হয়েছে। আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখি কি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই নীল দল হাঁটতো
সেই নীল দল এখন কোনো ইলেকশনে হারে না, তাহলে রিক্রুটমেন্ট কাদেরকে করে চিন্তা করেন, এবং ভোটে জিতে 300-400 ভোটের ব্যবধান। তো এটা তো একটা ছোট্ট জায়গা, এখানেই তো আমরা দেখি। তো এটা আপনার তর্কের খাতিরে অনেক কিছু বলা যাবে, কিন্তু নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা ছাড়া কোনোভাবেই এই আইন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। মিস্টার মিনিস্টার, দেখুন, আসিফ নজরুলের কনসেপ্টটা যেটা, সেই জায়গায় কিছু বাস্তবতা সম্মত বিষয় রয়েছে। আপনি একেবারে নিরপেক্ষ কোনো লোক বাটি চালান দিয়ে বা সার্চ লাইট দিয়ে কোনো জায়গা খুঁজে পাবেন না। যিনি দেশের প্রধান বিচারপতি অথবা রাষ্ট্রপতি, তিনিও কিন্তু ভোট দেন, তাকে কোনো না কোনো মার্কায় কিন্তু ভোট দেয়, তার একটা মানসিক অবস্থা এবং নিজস্ব জায়গা আছে। আসিফ নজরুল তার নিজস্ব অবস্থান থেকে ডাইরেক্ট কোনো পলিটিক্সের সঙ্গে এখন ইনভলভ না, তারপর কিন্তু ভোট দিতে গেলে তার একটি জায়গায় ভোট দেবে, আপনি একটা জায়গায় ভোট দেবেন, এই জন্য আমি ভোটই দিই না। না, মানসিক অবস্থা, ভোট না দেওয়া নাগরিক হিসাবে আপনার দায়িত্বের বাইরে, আপনি ভোট অবশ্যই দেবেন, যাকে ইচ্ছা তাকে দেবেন। আর সরকার নির্বাচনকালীন সরকারের যে একটা কাঠামো, এই কাঠামো কিন্তু তত্ত্বাবধায়ক কাঠামো কিন্তু এদেশের বিজ্ঞ আইনজীবীরা, আইনজ্ঞরা একত্রিত হয়ে করেছিলেন। সেখানে কিন্তু যারা পার্লামেন্টে ছিলেন, এর বাইরের আইন বিষয়ে অভিজ্ঞ যারা, রিটায়ার্ড জাজ, বাইরের আইনজ্ঞ যারা, তাদেরকে নিয়েই কিন্তু এটা করা হয়েছিল। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে সেটারও কবর রচনা করলাম আমরা, যে তত্ত্বাবধায়ককে আমার নিজের মতো রচনা করব, যেটা আমাদের সবার মনে আছে যে বিচারপতি কে এম হাসানকে নিয়ে যখন ব্যাপক আপত্তি উঠলো, ঠিক আছে কে এম হাসান না হন অন্য কেউ হবেন, তাহলে আইন ছিল বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীকে অ্যাপ্রোচ করতে হবে, তিনি যদি এগ্রি না করেন তাহলে ইমিডিয়েট রিটায়ার্ড অ্যাপিলেট ডিভিশনের জাজ হামিদুল হক সাহেবকে অ্যাপ্রোচ করতে হবে। কাউকে অ্যাপ্রোচ না করে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন তিনি বললেন যে আমি রাষ্ট্রপতি, আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেলাম। তারপর যখন হাইকোর্টে রিট করতে যাওয়া হলো, ডক্টর কামাল, আমিরুল ইসলাম, বদরুদ্দোজা চৌধুরী সহ সকলে মিলে রিট করা হলো। রিটে কোর্ট যখন বললেন যে আমরা একটু এক্সামিন করে দেখব যে ওনার সরাসরি ক্ষমতা গ্রহণ ঠিক হলো কিনা, তখনই কিন্তু তৎকালীন সময়ে কিন্তু অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলী কাগজ এনে বললেন যে এই কোর্টে কোনো হিয়ারিং হবে না। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা ছিল সেটারও কিন্তু অ্যাবিউজ করার ফলে কিন্তু 111-এর মতো সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। কাজে আমি বুঝি রাজনীতিকে যদি পরিশুদ্ধ না করা যায়, আমরা যদি নিজেরা সচেতন না হই, নিজেদের যদি বোধোদয় না হয়, তাহলে ইয়াজউদ্দিন সাহেব তো সেটি বিএনপির কারণে, মানে বিএনপি দ্বারা আদিষ্ট হয়ে বা তাদের কারণে, তাদের জন্যই করেছিলেন। ঠিক আছে, কিন্তু তখন তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, মানে বলছি সেটা তো একটা দুর্বলতা, আইনের দুর্বলতা, সেটা কিভাবে কাটিয়ে ওঠা যায়। আমি যদি কথার কথা বলি, যেটা আসিফ নজরুল বলেছেন, আজকে রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ আছেন, আমরা সরকারের ফরমেশনটাও যদি এরকম করি যে এখানে সব নিরপেক্ষ লোক নিয়ে আসলাম, তাহলে যদি বিষয়টা এরকম হয় যে আবার রাষ্ট্রপতি যদি এরকম আচরণ করেন, কাজে আমি বলছি যে রাজনীতিকে পরিশুদ্ধ করা, রাজনৈতিক মানসিকতাকে ডেভেলপ না করলে। বিং এ সিনিয়র লয়ার, আপনি তো খুবই প্রথিতযশ আইনজীবী বাংলাদেশে এই মুহূর্তে, আপনার কি মনে হয় না যে তার মধ্য থেকে আরো শক্ত আইনি কাঠামো দাঁড় করানো সম্ভব ছিল, যেন এই দুর্বলতা কাটিয়ে ওঠা যেত? আমার চেয়ে অনেক বিজ্ঞজনরা গণভবনে আলোচনা সভায় ছিল। আমার সৌভাগ্য যে আমি সেদিন একটা পার্টের অন অফ দি পার্টিসিপেন্ট ছিলাম। আদার সাইডে কিন্তু ব্যারিস্টার মওদুদ আহমেদ, ডক্টর কামাল হোসেন, জমিরুদ্দিন সরকার থেকে শুরু করে দেশের পণ্ডিত লয়ার্সরা ছিলেন। সেখানে কিন্তু প্রসঙ্গটা উঠছিল যে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে বলছে যে আমাদের কনস্টিটিউশনের স্পিরিটটা হচ্ছে নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করবে, মধ্যবর্তী অনির্বাচিত কাউকে দেওয়ার প্রভিশন নাই, এটা বলে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে। আমি ডক্টর কামাল হোসেনকে এবং মওদুদ সাহেবকে জিজ্ঞেস করছিলাম যে, সম্মান করে বলছিলাম, স্যার এই জাজমেন্টের পরে আমরা কোন ফরমেশনে নতুন করে আবার একটা নন পার্টি গভর্নমেন্ট ফর্ম করব? সেদিন কিন্তু ওনারা কেউ কোনো রিপ্লাই দেন নাই। তার পরবর্তীতে কিন্তু আপনার হাউজে বিভিন্ন জায়গায় অনেকের দাবি ছিল যে ওনারা একটা কেয়ারটেকারের কনসেপ্ট দিক, যেটা কোর্টের ভার্ডিক্টের সঙ্গে কনফ্লিক্টিং হবে না বা কনস্টিটিউশনের যে মূল স্পিরিটের সঙ্গে কনফ্লিক্টিং হবে না। আজ পর্যন্ত কিন্তু কেউ ওই ফরমেশন, নাইদার ফ্রম মাই পার্টি নর ফ্রম আদার সাইড পার্টি, কেউ কিন্তু আজ পর্যন্ত এই ফর্মুলাটা, ডক্টর কামাল হোসেনকে ধরে নেওয়া হয় সংবিধানের সবচেয়ে জাদরেল মানুষ, তিনিও কিন্তু আজ পর্যন্ত এই ফরমেশনটা দেয়নি। ফলে আমি এখানে একটা কথা বলতেছি, দাবি করতেছি, বা আসিফ নজরুল দাবি করতেছে, আপনি বলতেছেন, কিন্তু এই ফরমেশনের জন্য এই দেশের পণ্ডিত যারা লিগ্যাল ফ্যাটার্নিটির, তারাও কিন্তু আজ পর্যন্ত কোনো পথ পন্থা দেখায়নি। প্রফেসর আসিফ নজরুল, আমি বলি আপনাকে, রেজাবে অনেকগুলো কারেক্ট কথা বলছে। তত্ত্বাবধায়ক সরকারকে ভিশিয়েট করেছে বিএনপি, কোনো সন্দেহ নাই।
এবং এই জন্য তাদেরকে যথেষ্ট মূল্য দিতে হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কি জাতিকেও মূল্য দিতে হয়েছে। এখন বিএনপি তো শুধু ভোটাধিকার থেকে বঞ্চিত হয়নি, বাংলাদেশের সব মানুষই ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এটা অবশ্যই বিএনপির অন্যায় ছিল এবং এই কারণে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখন সুরঞ্জিত সেনগুপ্তদের কমিটির কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেখানে কিছু রিফর্ম প্রপোজাল করা হয়েছিল। পৃথিবীর যে কোনো জিনিসের রিফর্ম সম্ভব, যে কোনো জিনিসের রিফর্ম সম্ভব। একটা সিস্টেম কাজ না করলে রিফর্ম করি আমরা বাদ দেই না। হ্যাঁ, এখন একটা ব্যবস্থা হচ্ছে কি, ধরেন রেজা ভাই একটা কথা কারেক্টলি বলেছেন যে পৃথিবীতে কেউ নিরপেক্ষ না, আমিও ভোট দিই, আপনিও ভোট দেন, সবাই ভোট দেয়। এখন আমার ভোট দেওয়ার সময় আমার নিরপেক্ষতা তো দরকার নাই, ভোট পরিচালনার সময় আমার নিরপেক্ষতা দরকার। আমি আমার মন মতো ভোট দিব এবং আমি এটা এনশিওর করবো সবাই যেন মন মতো ভোট দিতে পারে। এটা সম্ভব, এটা কোনোভাবেই অসম্ভব না। কারণ আপনি দেখেন এর আগে কেয়ারটেকার গভর্নমেন্ট আন্ডারে যে ইলেকশন হয়েছিল, ধরেন যে দুটো ইলেকশনে আওয়ামী লীগ জিতে আসছিল, 1996 এর ইলেকশন এবং 2009 এর ইলেকশন, তো ওই ইলেকশনে যারা ইলেকশন কমিশনার ছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, তারাও তো ভোট দিয়েছে। তো তারা কি আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে? না, তারা নিশ্চিত করেছে সবাই যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে, সবাই স্বাধীনভাবে যেন ভোট দিতে পারে। এটা নিশ্চিত করার অনেক সিস্টেম আছে। প্রধান সিস্টেম হচ্ছে চরম দলীয়ভাবে অনুগত যারা ডিসি থাকে, তারপর জেলা প্রশাসক থাকে, রিটার্নিং অফিসার থাকে, এরা যেন কোনোভাবে না থাকে। আমরা অনেক সিস্টেম আছে, আর্মি যেন প্রত্যেকটা কেন্দ্রে থাকে, মানুষ যেন আপনার সাহসটা পায়। আমরা অতীতে দেখেছি এগুলি। এখন রেজা ভাই যেটা বললো যে সুপ্রিম কোর্টের রায়, এখন রেজা ভাই আপনি আমার মাইন্ড করেন না, এটা নিয়ে আমি পত্রিকাতে লিখেছি। খালিদ হক সাহেব যে রায়টা লিখেছেন এটা তো কন্ট্রাডিক্টরি। উনি সংক্ষিপ্ত রায় একরকম লিখেছেন, ডিটেল রায় একরকম লিখেছেন, এবং দুইজন বিচারপতি এটা যে অবজারভেশনের মধ্যে আছে যে উনি সংক্ষিপ্ত রায় এবং ডিটেল রায় দুই রকম দিয়েছেন। 26 মাস পরে রায় দিয়েছেন। উনার এই রায়ের গ্রহণযোগ্যতা নিয়ে তো ভবিষ্যতে প্রশ্ন উঠবে এবং ভবিষ্যতে আদালত যদি এই জিনিসটা ধরতে চায়, এটা অনেক কথা বলা যাবে। আচ্ছা, উনার রায়ও কিন্তু উনি বলেছিলেন 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে ইলেকশন করা যায় জনগণের স্বার্থে, দেশের স্বার্থে। তো সেটা তো আসলে যদি পার্লামেন্ট চায়, যদি পার্লামেন্ট চায়, এক্স্যাক্টলি না, প্রথমবার যদি পার্লামেন্ট চায় বলে নাই, পরের বার বলেছে পার্লামেন্ট ঠিক করবে। যদি পার্লামেন্ট চায় বলে নাই, উনি বলেছে জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে দুইবার ইলেকশন করা যেতে পারে, যদি পার্লামেন্ট করা যেতে পারে, কিভাবে করা যাবে এটা পার্লামেন্ট ঠিক করতে পারবে, এভাবে বলেছে। আর উনি কি বাংলাদেশের সমস্ত স্বার্থ, বাংলাদেশের সমস্ত কল্যাণ কি উনার একজনের রায়ের উপর ডিপেন্ড করে? এখানে যারা অ্যামিকাস কিউরিস ছিল এই জাজমেন্টে, একমাত্র আপনার একজন বাদে, ওনার নাম আমার মনে পড়ছে না, ওই কিউসি আজমালুল হক বাদে সবাই তত্ত্বাবধায়ক সরকার পক্ষে বলেছে। এগুলি অনেক ডিবেট করা যায়। আমার কথা হচ্ছে কি, আওয়ামী লীগ যদি চায়, বিএনপি যদি চায়, সরকার যদি চায়, জনগণ যদি চায়, একটা রায় কখনোই বাধার সৃষ্টি হয় না। কারণ তত্ত্বাবধায়ক সরকার তো 1990 সনে প্রধান বিচারপতি একটা তত্ত্বাবধায়ক টাইপের সরকারের প্রধান হয়ে আবার প্রধান বিচারপতি হিসেবে ফেরত গেছেন। আমি শাহাবুদ্দিন সাহেবের কথা বলছি। জনগণের স্বার্থ, দেশের স্বার্থ সবচেয়ে বড়। এখানে একজন বিচারপতির রায় এখানে কখনোই প্রাধান্য পেতে পারে না। এখানে এমনকি সংবিধানও প্রাধান্য পায় না। আমরা যখন 71-এ মুক্তিযুদ্ধ করেছি, আমরা সংবিধান মেনেছি, বিকজ জনগণের রায় হচ্ছে সবচেয়ে বড় রায়, এবং আমাদের সংবিধান বলেছে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। আজকে যদি সত্যি সত্যি সরকারি দল চায়, তত্ত্বাবধায়ক নামই রাখতে হবে কোনো কথা নাই। নির্বাচনকালীন সরকার হলো, ধরেন সেই সরকারের মধ্যে আওয়ামী লীগের কয়েকজন থাকলো, বিএনপি কয়েকজন থাকলো, ফর্মুলা দেওয়ার লোকের বাংলাদেশে অভাব নাই। ডক্টর কামাল হোসেন কেন দেয়নি আমি জানি না, মধু সাহেব তো মারা গেছে, এটা ভেরিফাই করা যাবে না। আর সবকিছুর উপর আমাদের ডক্টর কামাল হোসেনের উপর নির্ভর করতে হবে কেন? রেজা ভাইকে বললেই তো উনি একটা দিয়ে দিতে পারবেন। আমাদের তো বয়স কম হয়নি রেজা ভাই, আপনার আমার বয়সে ডক্টর কামাল হোসেন সংবিধান রচনা করেছে, আর আমরা একটা ফর্মুলা দিতে পারবো না? আমি আপনি বসে ফর্মুলা দিতে পারবো, সেটা কোনো সংকট না। মূল কথা হচ্ছে আপনার নিয়ত, আপনি কি সুষ্ঠু অবাধ নির্বাচন চান কিনা। যদি নিয়ত ঠিক থাকে অনেক ফরম্যাট বের করা যায়, এটা কোনো সমস্যা না। এখন ধরেন এটা একটা যুদ্ধের মতো হয়ে গেছে যে বিএনপির তো এই নিয়ত ছিল না, বিএনপি ক্ষমতা আসলে আমাকে এই করবে সেই করবে, এই জন্য আমি দিব না। এখন আমার কাছে আওয়ামী লীগের কাছে একটা প্রশ্ন হচ্ছে, ভাই বাংলাদেশে কি খালি বিএনপি আছে? বাংলাদেশে 16 কোটি লোক আছে, বাংলাদেশে 16 কোটি লোকের ভোটাধিকার পূর্ণ হয় সুষ্ঠু নির্বাচন না হোক। আর আজকে ধরেন আজকে বাংলাদেশটা কেমন হতো সুষ্ঠু নির্বাচন হলে? আমি বিশ্বাস করি সুষ্ঠু নির্বাচন হলে 2014-তে বিএনপি ক্ষমতায় আসতো, তারপর বিএনপি এত অত্যাচার করতো যে 2018-তে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, পরে আবার বিএনপি আসতো। এখন বারবার এরকম চেঞ্জ হলে হয় কি, একটা দলের ভয় থাকে, সে নিরবচ্ছিন্নভাবে অত্যাচার জুলুম করতে পারে না, কারণ তার ভয় থাকে 5 বছর পর তাকে ধরা হবে, মামলা হবে। এই জন্য তারা অন্যায়, অবিচার, নিপীড়ন কম করে। এটাই আমরা কিন্তু তাহলে তো আপনার যুক্তি ঠিক নয়। মানে বিএনপি তো ভুল করেছে, অন্যায় করেছে, তার প্রায়শ্চিত্ত সে করছে, আপনি বলেছেন। তাহলে 14 সালের নির্বাচনে বিজয়ী হবার পরে বিএনপি যে ভালো আচরণ করতো তার তো কোনো গ্যারান্টি। আবার আপনি বলছেন যে তারা যদি খারাপ আচরণ করবে, হ্যাঁ খারাপ আচরণ করবে, তারপর আওয়ামী লীগ আসবে, আবার আওয়ামী লীগ চলে যাবে, তাহলে শুদ্ধ তো আর হচ্ছে না কেউ।
কি হচ্ছে না? মানে শুদ্ধ তো আর কেউ হচ্ছে না, আচ্ছা ওয়েট শুদ্ধ হচ্ছে না, বা এটা একটা আমাকে সরকার কেন 2 টার্ম পর পর আসতে পারবে না? আসতেও পারে। মানুষ চাইলে কেন পৃথিবীর অনেক দেশে, আমেরিকা থেকে শুরু করে বহু দেশে। বলছি আমি আপনার কথার ভিত্তিতে বলি। প্রথম কথা হচ্ছে, আমার মূল আর্গুমেন্ট হচ্ছে, আমি যদি জানি 5 বছর পর সুষ্ঠু নির্বাচন হবে, আমি যদি বেশি অন্যায় করি, আমি বেশি বিপদে পড়বো, আমি ভোটে হারবো, তখন আমি লিমিটেড অন্যায় করব। ওকে, এই লিমিটেড অন্যায় সুষ্ঠু নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ বিএনপি সরকার করেছে। আর আমি যদি জানি 5 বছর পরে ইলেকশনই নাই, আমি যা কিছু করি, যত জুলুম করি, টাকা পাচার করি, গুম করি, ইয়া করি, আমি আবার ক্ষমতা আসবো, তখন লাউড এন্ড ক্লিয়ার। জি, এক্স্যাক্টলি। আরেকটা কথা হচ্ছে কি, যদি চেঞ্জ হয়ে আসেও, আমি তো বারবার একটা কথা বলি, দেখেন আমরা 1991 সন থেকে 2013 সন পর্যন্ত সবচেয়ে ভালো ছিলাম বাংলাদেশে। আপনি যে কোনো, আপনি এটা নিয়ে আলোচনা করেন, বড় বড় বিশেষজ্ঞ, আমি প্রমাণ দেখাই দিব। 1991 সন থেকে 2013 সবচেয়ে ভালো ছিলাম। এখন ওইটা কি পারফেক্ট ছিলাম? নো, এখনকার চেয়ে অনেক বেটার ছিলাম। তা আমি তো পারফেক্ট জায়গায় যেতে পারবো না, আমি এখনকার চেয়ে বেটার জায়গায় যেতে পারবো, সেই জন্য আমাকে ওই সিস্টেমে যেতে হবে। মিস্টার রেজাউল করিম, আমি অন্য প্রসঙ্গে যেতে চাই। যদি না, যে আসিফ বলছেন নিয়াতের ব্যাপার, নিয়াতে ঘাটতি নাই, কিন্তু নিয়াত কিন্তু অনসাইডেড নিয়াত হতে পারে না। যেমন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছে, আমার বলছি যে পার্লামেন্টে কিন্তু তিনি ইনভাইট করেছিলেন যে আসেন আমরা নির্বাচনকালীন একটা সরকার ফরমেশনে আপনিও পার্টিসিপেট করেন, কয়টা পোর্টফোলিও নেবেন। তার পরবর্তীতে বেগম খালেদা জিয়া হরতাল দিলেন। হরতালের দিনেও মাননীয় প্রধানমন্ত্রী নিজে ফোন করে তাকে ইনভাইট করলেন, আসেন। উনি বললেন না, আগে হরতাল। বলে হরতাল পরে হবে, আপনি এখানে আসেন। উনি বললেন আমার সঙ্গে আরও লোক আসবে। মাননীয় প্রধানমন্ত্রী বললে আসেন, আপনার যত আলোচনা আছে আমরা টেবিলে বসে আলাপ আলোচনা করব। নিয়াত কিন্তু খারাপ করছিল না, কিন্তু নিয়াতের রেসপন্স পাওয়া যায়নি। তার ধারাবাহিকতায় কতগুলি দূরত্ব এমন সৃষ্টি হয়েছে, ধরেন 21শে আগস্টের ঘটনার কথা যদি বিবেচনা করে, আগের কাহিনী না, আমি বলছি যে 21শে আগস্টের ঘটনার কথা ধারাবাহিকভাবে তারপর কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে ইনভাইট করেছেন। বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মারা গেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বাড়ির দরজা পর্যন্ত গেছেন। শিষ্টাচারহীন অবস্থায় তাকে কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে। আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় কিন্তু বেগম খালেদা জিয়া কনভিক্টেড হওয়ার পরেও কিন্তু তিনি মুক্ত জীবনে আছেন। কিন্তু শেখ হাসিনা যদি মাথায় চিন্তা করতেন, যার সর্বনাশ, ইনি তো আমাকে মেরে ফেলতে চেয়েছিল, ওনার হাজব্যান্ড তো কি করেছিল, ওনার ছেলেরা আমাকে কি করছিল, তখন কিন্তু তিনি এই জায়গায় লিবারেল হতে পারতেন না। যে নিয়াতের ঘাটতি নাই। আর ফর্মুলা, আসিফ নজরুল হচ্ছে এদেশের আইন অঙ্গনের একজন পণ্ডিত ব্যক্তি। ফর্মুলা একটা দিলে আমার মনে হয় ফর্মুলার গ্রহণযোগ্যতা নিয়ে একটা ব্যাপক জনমত হলে এমনও তো হতে পারে যে সেই ফর্মুলা আমাদের কাছে অনেক আকর্ষণীয় গ্রহণযোগ্য ফর্মুলা হতে পারে। আমি ফর্মুলা দেওয়ার মতো অত পণ্ডিত ব্যক্তি না, ল প্রফেশনে প্রায় 35 বছরের কাছাকাছি, তারপর পণ্ডিত কিন্তু আসিফ নজরুল। এই যে আমি মনে করি যে ফর্মুলা আসুক, ফর্মুলা আসার পরে কোনো কিছুই তো চিরন্তন না, কাজে এটা চেঞ্জ হতে পারে, আসার পরে সেটা নিয়ে আলোচনা হবে। আপাত অবস্থায় কনস্টিটিউশনের বাইরে যাওয়ার মতো কোনো স্কোপ নেই। সো আসিফ নজরুল, এটা তো একটা মানে সত্যি দুর্ভাগ্যজনক যে এতদিন ধরে এই বিষয় নিয়ে আলোচনা বিতর্ক হচ্ছে, কোনো ধরনের ফর্মুলা কোনো জায়গা থেকে আসে না। বিএনপি একসময় একটা প্রস্তাব দিল, সেটাও ভুলে ভরা। সো এটি একটি প্রশ্ন, কিন্তু আমি ভুলে ভরা মানে মারা যাওয়া লোক। আরেকটা বিষয় একটু মনে করে দিই, যে পার্লামেন্টে একবার বিএনপি নেতা বলছিলেন, জমিরুদ্দিন সরকার বলছিলেন যে আমরা এটার বিরুদ্ধে রিভিউ করব। আজ পর্যন্ত কোনো রিভিউর অ্যাপ্লিকেশনও কিন্তু তারা পায়নি। আমি এর সঙ্গে প্রশ্নটা যুক্ত করে দিতে চাই, আদারওয়াইজ এই বিতর্ক চলতেই থাকবে। এই সময় আরেকটি প্রসঙ্গ আলোচনার মধ্যে আছে বাংলাদেশে খুবই সাম্প্রতিককালে। আপনি জানেন যে ইউএস স্যাংশন র্যাব এবং র্যাবের কয়েক কর্মকর্তা, প্রাক্তন বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে, সেটি নিয়ে অনেক রকমের আলোচনা হচ্ছে এবং এর সঙ্গে যুক্ত হয়েছে এখন সম্প্রতি যে লবিস্ট নিয়োগের ইস্যুটি। এবং আপনি জানেন দুদিন আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন যে বিএনপি লবিস্ট নিয়োগ করেছে, তারা কত টাকা খরচ করেছে, সমস্ত প্রমাণ আছে, কিভাবে এই টাকা গেল বাংলাদেশ ব্যাংকে সেটি খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, বা তিনি অনুরোধ করেছেন, আবেদন জানিয়েছেন, যেই ভাষাই আমরা বলি না কেন। এবং তার আগেই আবার দুদিন আগেই পত্রিকায়ও খবর বেরিয়েছে যে সরকারও লবিস্ট নিয়োগ করেছে। এখন অনেকে আবার এই প্রশ্ন তুলছেন যে সরকার যে টাকা, এই যে কোটি কোটি টাকা ব্যয় করছে, সেই টাকাও কিভাবে গেল, কেন লবিস্ট নিয়োগের প্রয়োজন পড়লো, সব মিলে একটু এই বিষয়টা আপনাদের কাছে শুনতে চাই, যেটা কতটা। আমি এটা বলবো, তার আগে আমি একটা কথা বলি। রেজা ভাই খুব বিনয় করে আমার সম্বন্ধে অনেক কিছু বলো, উনি অত্যন্ত ভালো লয়ার এবং ওনার সবচেয়ে বড় যেটা, উনি মানুষ হিসাবে অনেক উঁচু মানে। তো আপনার মানুষ হিসাবে উঁচু মানের হলে ল তো কোনো কঠিন ব্যাপার না, ল হচ্ছে কমন সেন্স, অনেক কিছু করা যায়। আর আরেকটা কথা, আপনি প্রথমে কি বলেছিলেন ওই যে প্রপোজালের কথাটা, আসলে বিচ্ছিন্নভাবে আসছে। আমি আপনাকে যেমন বলি না, কনক্রিট কোন প্রপোজাল আমার অন্তত, আমি তো সারা, আমি বলি আপনাকে এই বিষয় নিয়ে থাকি চোখে পড়ে না। এটা বিএনপি একটা দিয়েছিল যেটা মৃত লোকদের নাম উল্লেখ করছিল। আমি কেউ না, আমি বিএনপির সাথে কোনো ইয়ে না, একটা ফর্মুলা আসছিলাম তাই বলছি আর কি।
আচ্ছা, আমাদেরকে যখন ডক্টর কামাল হোসেন আমাকে আর স্বাধীন ভাইকে ওনারা রিকোয়েস্ট করেছিলেন যে ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে একটা প্রপোজাল দেওয়া ইলেকশনকালীন সরকার কি হতে পারে, ওইটা আপনারা যদি চান আমি প্রোগ্রাম শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে পাঠাতে পারবো। এটা আমরা ওনাদেরকে দিয়েছিলাম। এখন এটা ডক্টর কামাল হোসেন ওখানে দেয়নি কেন বা কেন দেন না, সেটা তাহলে পাবলিক ডোমেনে আসে না, আমরা জানি না তো। পাবলিক ডোমেইনে একটু বলি আমি আবার প্রথম আলো লেখার মধ্যে কিছু অংশ তুলে দিয়েছিলাম, হ্যাঁ সেটা এসেছে। বাট আমি আপনার সাথে এগ্রি করি আরো স্ট্রংলি আরো ভালোভাবে দেওয়ার স্কোপ আছে, এটা আমরা দিব। লবিস্টের ব্যাপারে যেটা হচ্ছে কি, আপনি ধরেন প্রথম কথা হচ্ছে লবি করা কি পাপ বা অন্যায় কিনা। এখন আমি যে এই দেশে লবি করি আমেরিকাতে, সেটা সম্পূর্ণভাবে লিগাল। ওদের যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আছে সেটা তারা প্রোটেক্টেড, এবং ওদের একটা লবিং ডিসক্লোজার অ্যাক্ট আছে 1995, সেখানে লবিং সম্পূর্ণ বৈধ। ইউরোপেও লবিং হয়, এবং আমেরিকাতে যে সমস্ত দেশ লবিং করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইসরায়েল, তারপর হচ্ছে আপনার এমনকি চায়না, ইন্ডিয়া প্রচুর টাকা খরচ করে এখানে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আপনার দেশে এটা কি লবিং বৈধ কিনা। লবিংকে অনেকে ঘুষের সাথে কনফিউজ করে ফেলে, কিন্তু লবিং কিন্তু ঘুষ না। লবিং হচ্ছে পাবলিক পলিসিকে ইনফ্লুয়েন্স করার জন্য সিস্টেমেটিক ক্যাম্পেইন করা। এবং সিস্টেমেটিক ক্যাম্পেইন করার ক্ষেত্রে যাদের এক্সপার্টিজ আছে, এরা একটা বৈধ কোম্পানি, ওরা প্রকাশ্যে টাকা নেয়, এবং কার থেকে টাকা নেয়, কেন তারা লবি করছে, এই সমস্ত তথ্য মার্কিন গভর্নমেন্টকে দিতে হয়। যে জন্য সরকার বিএনপি লবিং এর খবর পাচ্ছে। আমরা কামাল আহমেদ প্রথম আলোতে আওয়ামী লীগের লবিং এর কথা লিখেছি। এখন সেকেন্ড পয়েন্ট হচ্ছে লবিংটা কি কোনো খারাপ উদ্দেশ্যে করা হচ্ছে কিনা। এখন বিএনপি যে লবিং করেছে, আমাদের মন্ত্রী কিন্তু বলে না কি জন্য লবিং করেছে। বিএনপি কি সুষ্ঠু নির্বাচনের জন্য লবিং করেছে, বা বাংলাদেশে গুম হচ্ছে এই গুমের ব্যাপারে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফোরামে যেন কোনো পদক্ষেপ রাখা হয় এই জন্য করেছে। আর আওয়ামী লীগ কেন লবিং করেছে, পত্রিকা দেখলাম যে শীর্ষ পর্যায়ে মিটিং আয়োজন করার জন্য লবিং এর টাকা দেওয়া হয়েছে। এখন এই যে সরকার যে লবিংটা করছে, এই লবিংটা কি পাবলিক পলিসির জন্য করছে, পাবলিক ওয়েলফেয়ারের জন্য করছে, নাকি নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য করছে। বিএনপি যেটা করছে এটা কি শুধু সুষ্ঠু নির্বাচনের জন্য করছে, বা দেশে গুম হত্যা বন্ধ করার জন্য করছে, নাকি এটার পিছনে তাদের খারাপ নিয়ত আছে। এগুলো অনেক ধরনের প্রশ্ন আছে। তো এটা নিয়ে যদি আলোচনা হয়, এটা নিয়ে খোলামেলা ভাবেই আলোচনা করা দরকার। যেমন আমি মনে করি বাংলাদেশের যেন আপনার, আমরা যখন মধ্য আয়ের দেশে উন্নীত হব, তখন আমেরিকাতে যেন আমাদের ট্রেডটা, আমাদের যে ট্রেড ফেসিলিটিস আছে সেটা যেন অক্ষুণ্ণ থাকে। সেটা তো সব সরকারের উচিত লবিস্ট নিয়োগ করা। আমার ট্রেডের স্বার্থ, আমার ইনভেস্টমেন্টের স্বার্থ, আমার ডেভেলপমেন্টের স্বার্থ যেন অক্ষুণ্ণ থাকে। এই জন্য প্রত্যেকটা গভর্নমেন্টেরই উচিত আমেরিকায় লবিং করা, এবং এটা প্রকাশ্যে ইন্ডিয়াতে করা হয়, ইন্ডিয়ান গভর্নমেন্ট গুলো করে, ইসরায়েল সবচেয়ে বেশি করে এটা। ইভেন আপনার বড় বড় যে বেভারেজ কোম্পানি আছে, তারা বিপুল অঙ্কের টাকা নিয়োগ করে এখানে, এবং এটা প্রকাশ্যে। আপনি যে কোনো ইয়েতে গেলে দেখবেন, ফিনান্সিয়াল টাইমসে একটা ইয়ে ছিল যে আমেরিকার নির্বাচনের সময় আপনার $2 বিলিয়ন লবিস্টদের পিছনে খরচ করা হয়েছে। এখন পারপাসটা কি? এখন ধরেন যদি কেউ লবি করে আমেরিকাতে যে ভাই বাংলাদেশে গুম হচ্ছে, এই গুমের কোনো সুরাহা হচ্ছে না, আপনারা ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে একটু বলেন, তাহলে প্রবলেমটা কি? কারণ আপনি যদি ইউনিভার্সাল পিরিয়ডিক্যাল রিভিউ দেখেন, রেজা ভাই এটা খুব ভালো করে জানেন, সেখানে তো বাংলাদেশকে তুলাধুনা করা হয়েছে হিউম্যান রাইটস রেকর্ড নিয়ে, এবং বাংলাদেশ বারবার বলেছে ঠিক আছে আমি এটা জবাব দিব, জবাব দেয় নাই। এবং ইন্টারন্যাশনাল যারা রিপোর্টিয়ার আছে, আপনার গুম সংক্রান্ত কনভেনশনে, নির্যাতন সংক্রান্ত কনভেনশনে, তারা বাংলাদেশের সরেজমিনে আসতে চেয়েছে, ওইটা কিন্তু প্রকাশ্যে হয়েছে। এই যে ইউনিভার্সাল পিরিয়ডিক্যাল রিভিউ এখানে প্রকাশ্যে হয়েছে। ওখানে বাংলাদেশে যারা এনজিও আছে তারা রিপোর্ট দিয়েছে, আইন সালিশ কেন্দ্র ছিল, ব্লাস্ট ছিল, অধিকার ছিল। ইন্টারন্যাশনাল এনজিওরা দিয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ আছে, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন আছে, সাহার আছে, তারা দিয়েছে। গভর্নমেন্ট থেকে এসেছে, অন্যান্য গভর্নমেন্ট করেছে। তো এইটা যেমন সরকার যেভাবে উপস্থাপনা করছে যে র্যাবের বিরুদ্ধে আপনার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বা এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, অল অফ এ সাডেন হয়েছে, প্রশ্নই আসে না। আপনি ইউনিভার্সাল পিরিয়ডিক্যাল রিভিউ রেকর্ড দেখেন কিভাবে তুলাধুনা করা হয়েছে বাংলাদেশকে। সো ইন্টারন্যাশনাল কমিউনিটি ওয়াজ ওয়েল অ্যাওয়্যার, এবং বারবার তারা প্রশ্ন তুলছিল তোমরা গুমের বিচার করো না কেন। এখন আপনি আপনার এখানে ডোমেস্টিক অডিয়েন্সকে খুশি করার জন্য এটা বলতে পারেন যে আমেরিকাও তো গুম হয়, আমেরিকাকে বলার কি আছে? আরে ভাই, আমেরিকা যদি ম্যাটার না করে তাহলে আপনি আমেরিকার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেন না পারলে, আপনার তো সম্ভব না। তো এগুলি বলে তো লাভ নাই। মানে আমাদের যে ইকোনমিক সাইজ, আমাদের যে ডিপ্লোমেসি সাইজ, আমাদের যে ট্রেড এবং ইনভেস্টমেন্ট ফ্লো আছে, এটাতে আমরা আমেরিকার উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। এটা অস্বীকার করার কিছু নাই, এটা আওয়ামী লীগের ডিসক্রেডিট বা বিএনপির ক্রেডিটের কোনো ব্যাপার না, এটা রিয়ালিটি। সো ইন্টারন্যাশনাল কমিউনিটিকে সাথে নিয়ে আমাকে চলতে হবে। এখন ইন্টারন্যাশনাল কমিউনিটি, আপনি যদি বলেন আমেরিকা খুব সৎ উদ্দেশ্যে এটা করেছে কিনা, আমি জানি না, কারণ আমেরিকা সৎ উদ্দেশ্যে করেছে কিনা এখানে আমার সন্দেহ আছে। সৎ উদ্দেশ্যে করলে সে আপনার ইরাকে বোম মারে কেন, আফগানিস্তানে বোমা মারে কেন, এত লক্ষ লক্ষ লোককে মারে কেন? আমেরিকা বাংলাদেশ গভর্নমেন্টকে প্রেশারাইজ রাখতে চায়, প্রেশার দিতে চায়। আপনি ওই সুযোগটা দিবেন কেন? আমার কথা হচ্ছে সেটা। আপনি যদি গুমের বিচার করতেন, আপনি যদি একটা মোটামুটি ক্রেডিবল ইলেকশন করতেন, তাহলে সে সুযোগ পেত না। আপনি সুযোগ দিবেন কেন? আপনি দুর্বল মানুষ। আপনি এটা যতই ডোমেস্টিক অডিয়েন্সকে এরকম লাফালাফি করে বলেন আমরা কেয়ার করি না, এই করি না, সেই করি না,
বললে তো লাভ নেই, আপনারা তো সব কেয়ার করেন, কেয়ার না করে তো উপায় নাই। কারণ আজকে যদি আমেরিকা যদি যদি আমেরিকা আমাদের পিস কিপিং ফোর্সের ক্ষেত্রে কোনো ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে চায় তারা পারবে। তারা যদি আমাদেরকে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে নিয়ে যেতে চায় তারা পারবে। আমি কি আমেরিকার কোনো ক্ষতি করতে পারবো? দুইটা পক্ষ যদি সমান ক্ষতিগ্রস্ত করতে পারে দুই পক্ষকে, তখন তারা ইকুয়ালি পাওয়ারফুল, যেমন চায়না আমেরিকা। আমি আমেরিকা কি করতে পারবো ডোমেস্টিক অডিয়েন্সে আওয়ামী লীগের লোকদের সামনে গালাগালি করা ছাড়া? ফলে এখানে খুব প্র্যাগমেটিক ওয়েতে সরকারকে বিষয়টা ডিল করতে হবে আমি মনে করি। দেখেন, এক এক অঞ্চলের এক এক রকম পরিবেশ, পারিপার্শ্বিকতা এবং মানুষ কিন্তু সেভাবে অভ্যস্ত হয়। ধরেন আমেরিকা ইলেকশন হয়ে গেল, ডোনাল্ড ট্রাম্পের যারা সমর্থক তাদের ভিতরে 60%, রিসেন্ট সার্ভে 60% কিন্তু এখনও মনে করে জো বাইডেন যথাযথভাবে নির্বাচিত না, ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন পর্যন্ত জো বাইডেনকে ফেয়ারলি তাকে প্রেসিডেন্ট হিসাবে কখনো অ্যাড্রেস করেন না। তিনি এমন ভাষায় কথা বলেন যেন জোর করে জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমেরিকার হিস্ট্রিতে একেবারে এক্সেপশন না, আমি বলছি যে না, ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের 60% লোকও কিন্তু জো বাইডেনের এই শান্তিপূর্ণ নির্বাচনে নির্বাচিত হওয়াটাকেও এখন পর্যন্ত তারা অ্যাডমিট করে না। সেটা বলছি যে কত সংখ্যক, 60% তার ফলোয়ার্সদের ভিতরে। এই জন্য তার জায়গাটা এক এক রকম করে জায়গা। আর বাংলাদেশের প্রেক্ষাপটটা যেটা আসিফ কিছুটা বলছেন, যে বাংলাদেশ কিন্তু আমেরিকার বিরুদ্ধে স্যাংশন দেওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু বাংলাদেশ স্বকীয়তার ভিতর থেকে তার জন্ম। আমার লিবারেশন ওয়ারের সময় কিন্তু কোনো রকম আশীর্বাদ ছাড়া, বরং তারা বিপক্ষে দাঁড়াবার পরও বাংলাদেশ কিন্তু স্বাধীনতা অর্জন করতে পেরেছে। আমাদের খাদ্য ঘাটতি সৃষ্টি হওয়ার যে কৃত্রিম প্রক্রিয়া, সে প্রক্রিয়ায় তাদের যে অবস্থানটা ছিল, ধরেন বঙ্গবন্ধুর খুনিরা, সে আত্মস্বীকৃত খুনি, তাদেরকে কিন্তু তারা সেখানে আশ্রয় দিয়েছে, নাগরিকত্ব দিয়েছে। আবার যেটা আসিফ কারেক্টলি বললেন, একেবারে ওসামা বিন লাদেন থেকে শুরু করে আমি যদি গাদ্দাফি, সাদ্দাম, অন্যান্য জেনারেল নরিয়েগার কথাগুলো ধরি, এগুলো কি তাদের মতো করে রাজনীতির বিশ্ব মরলিপনা তারা করতে চায়? বাংলাদেশ স্বকীয় জায়গায় দাঁড়াতে চায়। এখন আসিফ একটা কথা বলছেন যে যদি বিচার করা হতো গুমের, এটা কারেক্ট। এখন গুমের কিন্তু অতীতে একটা সময় ইনডেমনিটি ছিল, বিচারই করা যাবে না আইন ছিল। এখন কিন্তু ধরেন প্রদীপ দাস থেকে শুরু করে দেখেন নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনায় সিটিং সার্ভিসের সেনাবাহিনীর কর্মকর্তাদের কিন্তু বিচার হয়েছে, অনেক জায়গায় হচ্ছে, ওসি কাদেরের বিচার হচ্ছে। এখন কিন্তু বিচার চাইতে কোথাও বাধা নাই। এবং আমি একটা সেমিনারে গিয়েছিলাম পুলিশ র্যাব ছিল, সেখানে হিউম্যান রাইটস অর্গানাইজেশন ছিল। কি পরিমাণ পুলিশের লোক সাসপেন্ড হয়, চাকরিচ্যুত হচ্ছে, মামলার আসামি হচ্ছে, জেলে যাচ্ছে, দুর্নীতি করার কারণে, অপরাধ করার কারণে, ছিনতাইয়ের জন্য নানাভাবে কিন্তু যাচ্ছে। সবটা কিন্তু পাবলিকলি সামনেওভাবে আসে না। তো বিচারের পথে কিন্তু এখন কোনো বাধা নাই, বিচার হচ্ছে। এই হওয়াটা হয়তো আরও হওয়া দরকার। সেক্ষেত্রে কিন্তু বিচার যারা চাইবে তারা কিন্তু এগিয়ে আসতে পারে। এখন কিন্তু ভয় শূন্য অবস্থা, বিচারের দিকে মানুষ এগিয়ে আসতে কোনো বাধা নাই, এই একটা জায়গা। আর একটা হচ্ছে লবিস্ট নিয়োগে নিয়ে যে আলোচনাটা হয়েছে, আপনার মনে আছে যুদ্ধ অপরাধী মীর কাসেমের পরিবার কিন্তু লবিস্ট নিয়োগ করেছিল যুদ্ধ অপরাধের বিচার ভণ্ডুল করার জন্য। কন্ডিশনই ছিল কিন্তু এই বিচার যাতে না হয় সেটা তারা ব্যবস্থা করবে, আমেরিকাকে কনভিন্স করে তারা করবে। এখন সৎ উদ্দেশ্যে লবিস্ট নিয়োগ করা একটা জিনিস, দেশের স্বার্থে একটা। যেমন বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ কোনো লবিস্ট নিয়োগ করেন, এই জায়গাটা একটা ভুল তথ্য আছে, সরকার করেছে। সরকার কিন্তু আজকে যদি আওয়ামী লীগ সরকার না থাকে, বিএনপি আসে, জাতীয় পার্টি আসে, সরকার কিন্তু কোঠামুক্ত তৈরি পোশাকের জন্য, অন্য সুযোগ সুবিধার জন্য, এটাকে ল্যাঙ্গুয়েজটাকে বলা পিআর, পাবলিক রিলেশন, জনসংযোগ করার জন্য সরকারের সঙ্গে, ওই সব দেশের সঙ্গে। সেক্ষেত্রে সরকারের কিন্তু নির্ধারিত ফান্ডও থাকে যে এই ক্ষেত্রে ব্যবহার করার জন্য। কিন্তু বিএনপির তো আর এইরকম ফান্ড থাকার কথা না, যেটা নিয়ে আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী পার্লামেন্টের ডকুমেন্ট উঁচিয়ে বললেন এই টাকা তারা ইনভেস্ট করছে। বিএনপি বছরান্তে তাদের যে আয় ব্যয়ের হিসাব দেয়, সেখানে পার্টির ফান্ডে এই পরিমাণ টাকা দেখানো নাই, এবং এই খাতে যে তারা ব্যয় করেছেন এরকম কোনো তথ্যপত্র কিন্তু সেখানে তারা ইলেকশন কমিশনে যে হিসাব দিয়েছেন সেখানে দেখানো যায় নাই। এখন ওয়াশিংটন পোস্টে আপনার মনে থাকবে বেগম খালেদা জিয়ার নামে একটা আর্টিকেল ছাপা হলো, সেটা নিয়ে এক পর্যায়ে বিএনপির কিছু তৃতীয় সারির নেতারা বললেন যে না, এটা ষড়যন্ত্র করে তার নামে করা হয়েছে। তারপর কিন্তু ব্যারিস্টার মওদুদ সাহেব সহ কয়েকজন বললেন না, উনি রিজনেবলি লিখেছেন। তার মানে হলো ওই আর্টিকেলকে তারা সাপোর্ট করলেন। সেই আর্টিকেলে কি বলা হয়েছিল যে বাংলাদেশে গণতন্ত্র নাই, অস্থিতিশীলতা, বাংলাদেশকে সাহায্য করো না ইত্যাদিতে। অর্থাৎ দেশকে সাহায্য না করার জন্য
প্রকারান্তরে বাইরে ক্যাম্পিং করার জন্য দেশের সাবেক প্রাইম মিনিস্টারের নাম দিয়ে আর্টিকেল লেখা হলো। এখন বিএনপির যে লবিস্ট নিয়োগ করেছে সেটা কোন উদ্দেশ্যে করেছে সেই বিষয়টা পরিষ্কার হলে দেখা যাবে। এবং বিএনপির তো লবিস্ট নিয়োগের কোনো যৌক্তিক কারণ আছে বলে মনে হয় না, সরকারের কারণ আছে দেশের ডেভেলপমেন্টের জন্য, সেখানে তারা করছে। আর হিউম্যান রাইট ওয়াচ যেভাবে বাংলাদেশকে ধুয়ে দিয়েছে বিভিন্নভাবে, যেটা আসিফ বললেন, এটা হয় হিউম্যান রাইট ওয়াচ বা অন্যান্য অর্গানাইজেশন তার দৃষ্টিকোণ থেকে নানাভাবে করতে পারে, সেটা বাড়তি হতে পারে। একটা সময় কিন্তু এদেশে এটাও হয়েছিল, অধিকার নামক একটা অর্গানাইজেশন যেটার প্রধান আদিলুর রহমান শুভ্র, তার রিপোর্টের প্রেক্ষিতে ইন্টারন্যাশনাল 3টে অর্গানাইজেশন বাংলাদেশে হেফাজতের নির্মম হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেছিল। পরে দেখা গেল যাদের রিপোর্ট দিয়েছেন ওই রিপোর্টের, এবং বেলজিয়াম খালেদা জিও বলছিল গণহত্যা হয়েছে, পরে দেখা গেল যাদের হত্যা হওয়ার কথা বলছেন তারা অনেকে বেঁচে আছে, মাদ্রাসা চাকরি করতেছে, কেউ পড়াশোনা করতেছে। এখন হিউম্যান রাইট ওয়াচ কিন্তু বাংলাদেশে এসে দেখে না, বাংলাদেশে যারা এনজিও পরিচালনা করেন তাদের ভিতরে কিন্তু একটা সেক্টর আছে বাংলাদেশের এনজিওদের বিভিন্ন ফান্ডিংয়ে থাকে, তারা নানা রকম রিপোর্ট দেন, এভাবে হয়। তবে সব বিষয়গুলো কিন্তু সরকার বিবেচনায় নেয় এবং এই পরিস্থিতি যাতে না থাকে উত্তরণের জন্য কিন্তু চেষ্টা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রায় একটা কথা বলেন, স্বজন হারার বেদনা কি, হারানোর বেদনা কি, এটা আমার চেয়ে কেউ বেশি বোঝে না। মা বাপ ভাই বোন সব ছেড়ে বাইরে গেছিলাম, দেশে এসে ফিরে দেখলাম কেউ আমার নাই, এবং আমি দোয়া করার জন্য বাড়িতে ঢুকতে পারিনি, বিচার চাইতে পারিনি, বরং 19 বার মৃত্যুর মুখোমুখি হয়েছি। কাজে তিনি কিন্তু চান যারা স্বজন হারাবেন তাদের যেন স্বজন হারানোর বেদনা বিচারের পর্যায়ে আসে। এখন আসলে সবখানে কিন্তু সবার একক কন্ট্রোল থাকে না। ধরেন আমি মন্ত্রী, আমার মন্ত্রণালয়ের গ্রাসরুটের অফিসার অনেক সময় আকাম করে, খারাপ কাজ করে, করাপশন করে, সবটা কিন্তু আমার নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু আমি যদি তাদের প্রোটেকশন দিই তাহলে কিন্তু আমার সদিচ্ছা না এটা বলা যাবে। সেই জায়গা থেকে মনে হয় সরকার প্রধান বা সরকার এই জাতীয় কর্মকাণ্ড যারা করে তাদের প্রোটেকশন না দিয়ে কেউ আইনের ঊর্ধ্বে না, এটাকে এস্টাবলিশ করে ওই যেটা কালচার অফ ইম্পিউনিটি, দায় মুক্তির যে সংস্কৃতি, সেই জায়গা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসছি। বড় বড় অপরাধীদের বিচার হচ্ছে, বঙ্গবন্ধু হত্যা, যুদ্ধাপরাধীর বিচার, আমাদের বুদ্ধিজীবী হত্যার বিচার, বিডিআর হত্যার বিচার, আহসানুল্লাহ মাস্টার, তারপর আমাদের শায়েম কিবরিয়া, দেখুন আমাদের মঞ্জুরুল ইমাম সহ অনেক হত্যাকাণ্ডের বড় বড় অপরাধে, এমনকি দুর্নীতি যারা করতেছে তাদের কিন্তু বিচার প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে। অনেকে কিন্তু বিচার প্রক্রিয়ার আওতায় আনতে পারেন না। এখন ডিমান্ড থাকতে পারে যেটার পরিমাণ আরও বাড়ানো দরকার। সেই জায়গায় আমি একমত যে আরও বিচার হওয়া দরকার, যাতে একটি অপরাধের জন্য বিচারহীন অবস্থার ভিতর থেকে চলে না যায়। না, রেজা ভাই যেটা বলেছে এটা ঠিক। আবার আরেকটা চিত্র আছে যে অনেক হত্যাকাণ্ডের বিচার হয় না, তারা সাগরুনি হত্যাকাণ্ডের বিচার একটা ছট করে মনে করলো, বললাম কত বছর হয়ে গেছে না, একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা, কোর্টে বোধহয় 70-80 বার সময় বাড়ানো হয়েছে। আর এরকম যারা গুমের শিকার হয়েছে প্রায় 600-র মতো গুমের মধ্যে ডকুমেন্টেড কয়েকশো আছে, সেগুলি সবগুলা অধিকাংশেরই বিচার হয় না। একটা জিনিস কি ধরেন আমাদের, আমি আপনাকে একটু শেয়ার করি, আসিফকে একটু শেয়ার করি, এটা বিস্ময়কর। শেখ ফজলুল হক মনি যুবলীগের চেয়ারম্যান ছিলেন, আব্দুর রব সেরনিয়াবাদ, তাদের হত্যাকাণ্ডের বিচার কিন্তু আজও হয়নি। এটা বিচার করেন না কেন? এটা তো সরকার হিসাবে আওয়ামী লীগ বহু বছর আছে, বুঝছেন না? এটা তো আপনার মানে এটা আপনার বিচার যদি আপনি না করেন তখন তো এটা আপনি কাউকে বলতে পারেন না। আপনি বলতে আওয়ামী লীগ সরকারকে বুঝাচ্ছি, আপনি 15 বছর ক্ষমতায় আছেন, আপনি এগুলো বিচার করেন না কেন? ঠিক না? এটাও তো প্রশ্ন তুলতে পারি আমরা। আরেকটা ব্যাপার হচ্ছে কি, ধরেন আমি কিন্তু খুব বিশ্বাস করতে চাই যে আমাদের প্রধানমন্ত্রী খুব সফট হার্ট আছে, উনি যখন ওনার পরিবারের জন্য কাঁদেন খুবই খারাপ লাগে, আমার নিজের কাছেও খারাপ লাগে। এবং আমার কাছে উনার একটা ছবি আছে আপনার, উনি যখন প্রথম এই হত্যাকাণ্ডের পর, যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যখন উনি 32 নম্বরে যান, উনি 2 হাত তুলে একটা ছবি আছে, আমি এই ছবিটা দেখলেই আমার চোখে পানি আসে অনেস্টলি। এবং সত্যি মনে হয় যে একটা মানুষ কত কষ্ট পেলে তার ফেসে এরকম এক্সপ্রেশন আসতে পারে, ঠিক না? আমাদের তো বয়স হয়েছে, আমরা বুঝি, কিন্তু উনি আপনার সবার স্বজন হারানোর বেদনা একইভাবে বুঝেন কিনা এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। আমি সরি, আমি এটা বলছি। আজকে এই যে গুমের শিকার পরিবারগুলো হচ্ছে, বারবার পত্রিকায় ছবি আসে, বাচ্চা মেয়ে কাঁদতেছে, একটা মেয়ে কাঁদছে, বারবার এরকম ছবি আসে, মানুষজন বলছে আমার ছেলের লাশটা কয়েছে, ওটা দেখা দেন। এবং প্রত্যেকটা সমাবেশে আমি যাই, সবাই বলে প্রধানমন্ত্রী আপনি আমাদের একটু ডাকেন, আমাদের কথাটা একটু শুনেন। তো উনি এত বছর যাবত এটা পত্রিকা ছাপা হচ্ছে, উনি একটা দিন যারা গুমের শিকার পরিবার আছে উনাদেরকে ডেকে উনি বসতে পারেন না? উনি বসলে তো মানুষ একটা কমফোর্ট পায় যে না ঠিক আছে, উনার অধীনে যারা আছে সবাই যে উনার কথা অনুযায়ী কাজ করে সেটা না, হয়তো উনার কন্ট্রোল নাই, হয়তো উনি জানেন না, হয়তো কোনো একটা কিছু হয়ে গেছে, কিন্তু এই এমপ্যাথিটা উনি দেখান নাই। এবং এটা আমার খুব অদ্ভুত লাগে, কারণ আমি যখন উনার ওইখানে আগে কাজ করতে, আমি বলেছি একটা ড্রাইভারের সাথে আমার দেখা হয়েছিল, সে অনেক আগে আমাদের প্রধানমন্ত্রী ড্রাইভার ছিল, তখন উনি প্রধানমন্ত্রী ছিল না, সে আমাকে কথায় কথায় বলছিল যে এখনো উনি খবর নেন,
এখনো ঈদে শাড়ি পাঠান, এখনো উনি টাকা পাঠান। তো আমি যখন আমাদের প্রধানমন্ত্রীর সাথে ঘনিষ্ঠ সাংবাদিকদের মুখে বর্ণনা শুনি যে ওনার প্রচন্ড সফট ওয়ার্ম একটা হার্ট আছে, তো একটা বাচ্চা মেয়ের ছবি কাঁদতেছে, যে ছবি দেখে কান্না আসে, উনার এটা দেখে কষ্ট লাগে না কেন? উনি গুমের শিকার পরিবারকে একদিন বসতে পারে না? উনি তো প্রধানমন্ত্রী দেশে। তো এই জন্য একটু দুঃখ লাগে, এবং আমি আশা করব যে এই কথাটা মানে আমি জানি না, আমার কাছে খুব অদ্ভুত লাগে যে এত সফট হার্টের একটা মানুষ, এত ওয়ার্ম একটা মানুষ, গুমের শিকার যারা হয়েছে, এখন এমনও আছে আপনার 6 মাসের প্রেগনেন্ট অবস্থায় তার স্বামী হারিয়ে গেছে, তারপরে বাচ্চাটা জন্ম হয়েছে, বাচ্চাটা কোনোদিন বাবাকে দেখে নাই। এবং আমরা যখন এখানে যাই, আমার মনে আছে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তো সামনের সারিতে ডক্টর কামাল হোসেন সহ আরো বয়োজ্যেষ্ঠ অনেক মানুষ ছিলেন। এখন আমি দেখি একটু পর পর ডক্টর কামাল হোসেন খালি চোখের পানি মুছতেছে, আমরা তো সবাই কাঁদতেছি। আপনার এইরকম ডেসক্রিপশন কি যে কষ্ট লাগে। তো আমরা আশা করব, আমরা তো ধরেন দুর্ভাগা জাতি, আমাদের এখানে এত হত্যাকাণ্ড, এত নির্মম ঘটনা ঘটেছে, তো যারা এই সমস্ত গুমের শিকার তারা তো খুব সাধারণ পরিবারের, একটা ছাত্র দলের কর্মী কি করতে পারে, ঠিক না? তো এটা আমরা আশা করব যে আরো বিচারের প্রক্রিয়া যেন আরো ত্বরান্বিত হয়, আরো বেশি যেন বিচার হয়। কিছু বিচার যথেষ্ট নয়, যাবে যেটা বললো, একটা হত্যাকাণ্ডের বিচারও যেন মানে অমীমাংসিত না থাকে। এবং আমরা যখন পত্রিকায় বারবার পড়ি যে পুলিশের কাছে মামলা নিতে গেছে, পুলিশ মামলা নেয় না, তখন মনে হয় একটা দেশে কি পরিমাণ নৈরাজ্যকর অবস্থা বিরাজ করছে। এটা বহুবার পড়েছি, গুমের শিকার পরিবার পুলিশের কাছে গেছে, মামলা নেয় না, আচ্ছা শেষ পর্যায়ে পুলিশ জিডি নেয়, তদন্ত করে না। তো এগুলি আপনার খুবই ডিপ্রেসিং একটা চিত্র দেয়। এটা আওয়ামী লীগ বিএনপি এগুলি কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে দেশের সাধারণ মানুষের যদি, এবং আপনি দেখেন কিছু কিছু হত্যাকাণ্ডের ক্ষেত্রে, এই যে রেজা ভাই আপনি একটু শুনে দেখেন, অভিজিতের বউ বলেছে যে সে বাংলাদেশে বিচার চায় না, কারণ এখানে বিচার হয় না। আবুল কাশেম ফজলুল হক বলেছে যে তার সন্তানের হত্যার বিচার চায় না, কারণ এখানে বিচার হয় না। এই ধরনের কমেন্ট অভিজিতের বউ যখন করে, আবুল কাশেম ফজলুল হক যখন করে, তখন মনে হয় কি আমাদের দেশে কি সত্যি রুল অফ ল আছে? এটা কি আছে? এগুলি জিনিস আপনার খুব, আমার এখন খুব বেশি কিছু মনে পড়ছে না, বাট অনেক ডিপ্রেসিং পিকচার আছে, যেটা মনে হয় কি যে এই দেশে আসলে আইনের শাসন আছে নাকি, ন্যায় বিচার আছে নাকি, সেটা নিয়ে প্রচন্ড প্রশ্ন তোলার স্কোপ আছে। এটা শুধু আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে না, উনি কারেক্টলি বলেছেন প্রত্যেক গভর্নমেন্ট আমলেই হয়। আওয়ামী লীগ অনেকদিন যাবত ক্ষমতা আছে, এই জন্য আওয়ামী লীগকে বেশি দোষ দেওয়া হয়, কিন্তু এটা প্রত্যেক গভর্নমেন্টের আমলে হয়। এটা আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। আমাদের কনস্টিটিউশনের একটা আর্টিকেলে 2বার বলা হয়েছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করা। যখন আপনার মনে আছে যে ইন অ্যাকর্ডেন্স উইথ রুল অফ ল, আর্টিকেল 32 তে রুল অফ ল, এবং শুধুমাত্র রুল অফ ল অনুযায়ী করতে হবে সব। আমরা এটা রিফ্লেকশন অনেক ক্ষেত্রেই দেখি। আসিফ একটু সংশয়ের কথা বলছেন যে আদৌ আইনের শাসন আছে কিনা, আদৌ রুলস অফ ল আছে কিনা। আমি একজন নাগরিক হিসেবে একটি বিষয় উনি বলেছেন খুবই স্পর্শকাতর, যে অন্তত দুটো নাম উদাহরণ হিসেবে টেনে এনেছেন, যে তারা বিচারই চান না, তাদের স্বামীর বিচার, সন্তানের বিচার, মানে হবে বিচার ব্যবস্থার প্রতি কোনো আস্থা নেই। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের প্রত্যাশা যে আরো আইনসঙ্গত হোক, ইন অ্যাকর্ডেন্স উইথ ল, অনলি ইন অ্যাকর্ডেন্স উইথ ল। দুবার এই কথাটা বলা হয়েছে, সেটা হবে। আমাদের তো অনেকগুলো ড্যামেজও হয়ে গেছে, সেই ড্যামেজ থেকে আমরা চাইলেও কিন্তু সবটা, একটা নাগরিক হিসেবে বলছি, নট অ্যাজ মিনিস্টার অফ দ্য গভর্নমেন্ট, সবটা কিন্তু আমরা রিকভার করতে পারিনি। তো 12-13 বছর টানা ক্ষমতায় থাকা কি যথেষ্ট নয়? আপনার কি মনে হয় 12-13 বছরে টানা ক্ষমতায়? না না, টানা ক্ষমতায় না, যেখানে থাকেন। আমি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে চিনি, জুডিশিয়ারিতে চিনি, ব্যুরোক্রেসিতে চিনি, যারা বঙ্গবন্ধু বলতো না, বিকৃত করে বলতো। দে আর হোল্ডিং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পজিশন, এবং এর সংখ্যা 1-2 না। যারা আইনের শাসনে বিশ্বাস করে না, তারা আইনের শাসন প্রতিষ্ঠার যে মেশিনারিজ, তার ভিতরে অনেক অনেক জায়গায় বসে আছেন। কাজেই কেউকে কিন্তু হুট করে এসে, এটা ওই হোয়াইট হাউস না যে টিম সহ সব বের করে দিয়ে আপনি অ্যাঞ্জেল নিয়ে এসে বসাই দিলেন, ওই সমস্ত জিনিসপত্রই কিন্তু আছে। তার ভিতর থেকে কিন্তু এগোতে হচ্ছে অন আ স্টেপ অ্যানাদার স্টেপ। কখনো কখনো কিন্তু রেল লাইনের উপর থেকে হাঁটতে হচ্ছে, একটু স্খলন হলে রেলের লাইনে পড়ে যাবেন না, বাইরে পড়ে যাবেন, এরকম অবস্থাও কিন্তু অনেক জায়গায় আছে। এই বাস্তব সত্যটা আমি নির্মোহভাবে বললাম। এখন যেটা বলছেন অভিজিতের প্রসঙ্গটা, তারপরে একথাও তো সত্য যে সেটার বিচার হয়েছে। এখন বিচার তাদের মতো করে, তাদের প্রত্যাশা অনুযায়ী না হতে পারে, সেটা তাদের জায়গা। কিন্তু একটা সময় তো দেশে এটাও ছিল, যেটা আমি দুঃখিত আসিফের সঙ্গে, বিনয়ের সঙ্গে একটু ডিফার করে বলছি, সে সংশয় করছে আদৌ আছে কিনা। আদৌ না থাকলে এদেশে তো আইন করে বিচার করা যাবে না, এই ব্যবস্থাটা তো এদেশে হয়েছিল। তার বিরুদ্ধে এদেশের বোদ্ধারা কখনো কথা বলেনি। তার বিরুদ্ধে যারা আইনের শাসনের কথা বলে, আমি একটু বলি, বলেন নাই, অনেকেই বলে নাই, আপনার কথা বলছি না পার্টিকুলার, অনেকেই বলেন নাই। এর বিরুদ্ধে কোনো আদালত সুমোটো একটা রুলও দেয় নেই, যেটা আনকনস্টিটিউশনাল।
এটা নিয়ে বরং এই খুনের বিচার করতে যাওয়ার পর, আদালতে যাওয়ার পর ওথ নেওয়া বিচারকরা 4-5টি কোর্ট বলছে এই বিচার আমি করব না, বিব্রত বোধ করি। এই এখনো বলে না রেজা ভাই, এখনো তো বলে না, আমি এখন এই জাতীয় ঘটনায় বিব্রত বোধ করে না, কারো পার্সোনাল রিলেশন থাকলে বিব্রত বোধ করে না, কিন্তু বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে যারা বিব্রত বোধ করছেন তাদের একজনের পার্সোনাল সম্পর্ক ছিল না, কিন্তু বঙ্গবন্ধুর খুনিদের বিচার করবেন না এজন্য তারা বিব্রত বোধ করছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, যে কয়জন বিচারক বিব্রত বোধ করছিলেন এর কারোর সঙ্গে খুনিদের পারিবারিক কোনো সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক জানাশোনা ছিল না। একটাই তাদের চিন্তা ছিল, বঙ্গবন্ধুকে খুন করে ফেলছে, এখন এই খুনিরা এরা তো পাওয়ারফুল, এখানে আমার যাওয়া ঠিক হবে না, এই মানসিকতার জায়গা থেকে হয়েছে। আমাদের বাংলাদেশে সবচেয়ে ইতিহাসের জঘন্যতম অপরাধ হয়েছে মুক্তিযুদ্ধকালীন সময়ে। এটাও তো সত্য যে 1975-এর 31শে ডিসেম্বর জেলখানার গেট খুলে তাদের বের করে দেওয়া হয়েছিল এবং গেজেট নোটিফিকেশন দিয়ে তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছিল। এটাও তো সত্য যে ইনডেমনিটি অর্ডিন্যান্স পার্লামেন্টে পাশ হলো, যদিও অর্ডিন্যান্স হয়েছিল 26শে সেপ্টেম্বর, কিন্তু পার্লামেন্টে তো পাশ হলো জিয়াউর রহমানের পার্লামেন্টে 1979 সালের এপ্রিলে। সেটার বিরুদ্ধে তো এই দেশে কেউ কোনো কথা বলে নাই। কিন্তু আজকে তো অন্তত বড় বড় অপরাধের বিচার হচ্ছে, ছোট অপরাধের বিচার হচ্ছে, কিন্তু সাগরুণী হত্যার বিচার হওয়া উচিত, অন্যান্য হত্যার বিচার হওয়া উচিত, এটা আমি নাগরিক হিসাবে আমি প্রত্যাশা করি। কিন্তু আইনের শাসন নাই, বিচার ব্যবস্থা নাই, এটা যদি গড়ে আসিফ বলেন তাহলে তো আর জায়গা থাকে না কোথাও। এইসব দৃশ্যগুলো আসিফের দৃষ্টিটা মাঝখানে যে এত ঝাপসা হয়ে যাচ্ছে এটা আমার বিশ্বাস করতে আমি একটু কারেক্ট করি। হ্যাঁ, আমি এটা ইমোশনালি বলেছি, কনটেক্সট ডিফারেন্ট। আমি বলেছি কিছু কিছু ক্ষেত্রে, না কোনো ক্ষেত্রে আইনের শাসন একটা বলতেই পারি না, অনেক ক্ষেত্রেই আছে, কিন্তু বিশেষ করে পলিটিক্যালি সেনসিটিভ ক্ষেত্রে আইনের শাসনটা আপনার ঠিক মতো নাই, এটা আমার মনে হয়। সেটা নিয়ে আলোচনা হতে পারে, অনেক ক্ষেত্রে অবশ্যই সুবিচার পাওয়া যায়, অবশ্যই আমি কারেক্ট করলাম আমার বক্তব্য। যে কোনো বিতর্কে এই যে বিএনপি, জামাত বা স্বাধীনতার বিরুদ্ধে শক্তি, তারা নানান জায়গায় এখনো আছে, এটা কতকাল থাকবে পারি? আপনারা তাহলে এই যে নানান শুদ্ধি রাজনৈতিকভাবে বিবেচনা করেন, এখন তো শোনা যাচ্ছে ছাত্রলীগের সভাপতিও ছাত্রদল করতেন। আমি একটু আমার মানে তো আপনার এজেন্সি কি করে, আপনি কি করেন? মানে যে ছাত্র সংগঠনের প্রধান যাকে বানালেন কেন্দ্রীয় কমিটি, সেও নাকি ছাত্রদল করে, তার ভাইস প্রেসিডেন্টই বলছে। দেখুন, আমার মানে আপনাদের এই রাজনীতি আওয়ামী লীগের সদস্য হিসাবে না একজন নাগরিক হিসাবে আমার একটা পর্যবেক্ষণ বলি। আপনার এই টক শোতে কথাটা বলাটা কতটা সমীচীন হবে আমি জানি না। দেখুন, দেশ স্বাধীনের পূর্বে যারা ছিল কনজারভেটিভ চিন্তা চেতনার লোকই কিন্তু বেশি ছিল। স্বাধীন হয়ে বঙ্গবন্ধু 3.5 বছর সময় পেয়েছেন, এই 3.5 বছরে কিন্তু তারা বিনাশ হয়ে যায়নি। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে কিন্তু আবার 21 বছর এক নাগাড়ে তারাই হৃষ্টপুষ্ট হয়েছে, পুনর্বাসিত হয়েছে, রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক অন্যান্য ক্ষেত্রে তারাই কিন্তু এস্টাবলিশড হয়েছে। শেখ হাসিনা আসার পরে কিন্তু ওই এস্টাবলিশড ফোরামের ভিতর থেকে কিন্তু শেখ হাসিনা এর আগে 5 বছর ছিলেন, গত 12-13 বছরে আপনারা তো এমন কিছু বাদ রাখেননি। মানে এই যে মুক্তিযুদ্ধের পক্ষের বিষয় আশয় একবারে সকলের মাথার মধ্যে ঢুকে দেবার জন্য এখানে তো শ্রম বলি, বিনিয়োগ বলি, অর্থ বলি, কোনো কিছু তো কম করা হয় না। আমি সেটা রিপ্লাই দিতে আসছি। আওয়ামী লীগ কিন্তু ক্লাসিক্যাল পলিটিক্যাল অর্গানাইজেশন না, মাল্টি ক্লাস পলিটিক্যাল অর্গানাইজেশন। এখানে সাথী, কর্মী, সহযোগী, সদস্য স্তরে স্তরে পরীক্ষা নিরীক্ষা করে আনা হয় না। আওয়ামী লীগে অনেক জায়গায় অনেক লোক ঢুকে নেতা হয়ে গেছে যারা কোনদিন আওয়ামী লীগের শব্দ বলতো না, হয়ে গেছে যে কোনো প্রক্রিয়ায়, কারণ এটা মাল্টি ক্লাস পলিটিক্যাল অর্গানাইজেশন। কখনো এমপির ছত্রছায়ায়, কখনো আওয়ামী লীগের কিছু নৈতিক স্খলন ঘটে না, তারপর কখনো কেউ ব্যবসায়ী কোঠায় ঢুকে গেছেন, নানা রকম ভাবে কিন্তু অনেকে অনেক জায়গায় ঢুকে গেছেন। আমি একজন কর্মকর্তাকে চিনি, আমি যতবার না জয় বাংলা বলি তার চেয়ে তিনি জয় বাংলা বেশি বলেন। তিনি কিন্তু পুলিশের গুরুত্বপূর্ণ পদে আছেন। আবার কেউ আমলা আছেন, কিন্তু এরা কোনোদিন আওয়ামী লীগ করে নাই, তীব্র আওয়ামী বিরোধী ছিল। আমি নিজে উইটনেস, কিন্তু এর সংখ্যা বিভিন্ন জায়গায়। আর গভর্নমেন্টের অবস্থা কিন্তু হোয়াইট হাউসের মতো না যে টোটাল বের করে দেয় নতুন টিম ঢুকাবে। কাজে জিনিস অনেক জায়গায় রয়ে গেছে, কেউ ঘাপটি মেরে আছে, কিন্তু কেউ অতি আওয়ামী লীগার হয়ে গেছে, বিভিন্ন জায়গায় বিরাজিত। আবার যখন পরিবেশ আসবে তখন তাদের গায়ের রংটা খুলে ফেলে বলবে আমি সেই ব্যক্তি স্বরূপে আবির্ভূত হচ্ছি। এটা অনেক জায়গায়। প্রফেসর আসিফ নজরুল, আমরা একেবারে শেষ প্রান্তে। আমি একটা কথা বলি, আমি এই অ্যাপ্রোচের টোটালি বিরোধী। এটা হুটু টুটসি দেশ না, একদল আরেকদলকে বিনাশ করে ফেলবো। আর হরে হরে আওয়ামী লীগ সব মুক্তিযুদ্ধের চেতনা, বাকি সবাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। এর চেয়ে রং, মিসলিডিং এবং আত্মবিনাশী কোনো কথা হতে পারে না। না, এখন একটা ব্যাপার হচ্ছে কি, যে ধরেন আমাদের যে প্রধানমন্ত্রী আছে, কিছু মনে করেন না, এগুলো আপনাদের স্বীকার করতে হবে। উনার মেয়ের যে শ্বশুর পক্ষ, আমার তো মনে আছে পত্রিকায় বলেছিলেন যে নুরু রাজাকার ছিলেন, যুদ্ধ অপরাধী ছিলেন না, বলেছিলেন না রাজা ভাই? তো
তো এটা তো হতেই পারে, আমাদের এখানে হুটুটুটসি ভিত্তিতে আমরা বিভক্ত না। রেজা ভাইয়ের আত্মীয় থাকতে পারে, বিএনপি করতে পারে, আমার আত্মীয় থাকতে পারে, আওয়ামী লীগ বিএনপি করতে পারে, এটা তো প্রবলেম না। প্রবলেম হচ্ছে আপনি দেশটা কিভাবে চালাচ্ছেন। রেজা ভাই, আপনাকে যদি বলি, আমার ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের বন্ধুদের মধ্যে যেই বন্ধুটা জাসদ করতো, উঠতে বসতে আওয়ামী লীগকে গালি দিত, সে এখন সবচেয়ে বেশি আওয়ামী লীগার, এবং তাকে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টে বসিয়েছেন। কেন বসিয়েছে? কারণ সে উঠতে বসতে বঙ্গবন্ধু 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 ছাড়া কিছু বলে না। তা আপনি এই কালচার একটা দেশে স্থাপিত করছেন কেন? যে যেইটাই তার ব্যাকগ্রাউন্ড থাকুক, মুখে মানে ঠোঁটে মুখে সারাক্ষণ বঙ্গবন্ধু করতে থাকলে সে প্রমোশন পাবে। আপনি এই কালচার এস্টাবলিশ করছেন কেন? ধন্যবাদ। আপনার দোষ, ধন্যবাদ, আপনার দোষ এটা। মিস্টার মিনিস্টার। দেখুন, আমার মনে হয় দেশটা আমাদের সকলের, কিন্তু যারা মানসিকভাবে পরিবর্তন হয় না, মানে মেন্টাল সেট আপটা ইচ্ছা করেই যে একটা জায়গায় রেখেছেন এমন কিছু ব্যক্তি আছে। ধরেন, একটা যদিও সে এখন বেঁচে নাই, সালাউদ্দিন কাদের চৌধুরী বলছিলেন যে আমি রাজাকার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ওখানেই আমার তৃপ্তি। আবার এই দেশে বাম রাজনীতি করা লোকরা দেশ স্বাধীন হওয়ার পরে তো চিঠি দিয়ে ভুট্টোকে লেখছিল মাই ডিয়ার প্রাইম মিনিস্টার, মাই ডিয়ার প্রাইম মিনিস্টার, বাংলাদেশে অবস্থান করা মানুষও। এদের কিন্তু একটা নতুন প্রজন্ম আছে। এই জন্য আমি আসিফের সঙ্গে একটা জায়গায় একমত যে দেশটা সকলের, কিন্তু একেবারেই আওয়ামী লীগ সব মুক্তিযুদ্ধের চেতনার আর কেউ না তা কিন্তু বলি না, কিন্তু এখনও মানসিকভাবে কিছু মানুষ রয়ে গেছেন, তারা এই বাংলাদেশটাকে যেন চমৎকার লাগে না তাদের কাছে। তারা কেমন যেন চারতারা পতাকার প্রতি একটা দুর্বলতা রয়ে গেছে, কেন জানো একটা অন্ধ আবেগের জায়গা তাদের এখনও প্রবাহিত করে ওই পাকিস্তান সেন্টিমেন্টে, কমিউনাল সেন্টিমেন্টে, মুক্তিযুদ্ধের এগেনস্টের সেন্টিমেন্টে। এই সংখ্যাটা কম হলেও সেই মানুষগুলোকে আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, এটা আমি বলতে কোনোভাবেই পারি না। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক আসিফ নজরুল এবং অ্যাডভোকেট সমর রেজাউল করিম। দর্শক, কথা হচ্ছিল নতুন যে নির্বাচন কমিশন আইন এর খসড়া অনুমোদিত হয়েছে, এটি সংসদে যাবে, সংসদীয় কমিটিতে যাবে, যাচাই বাছাই হবে। সেই বিষয় নিয়ে বাংলাদেশে একটি ভালো নির্বাচন কমিশন দরকার, এ কথা অনস্বীকার্য। অনেকে মনে করেন যে বাংলাদেশে এটি নির্বাচনকালীন নির্দলীয় সরকারও দরকার। মন্ত্রী প্রশ্ন তুলেছেন সমর রেজাউল করিম যে এর সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা এখন পর্যন্ত আসেনি, এবং আইন যেটি হয়েছে সেটি নিয়ে যতটা বিতর্ক হচ্ছে সেগুলো যাচাই বাছাইয়ের সুযোগ এখনও পর্যন্ত রয়েছে, এটি চূড়ান্ত যেহেতু এখনও হয়নি, সেটি আসার কথা। কিন্তু অধ্যাপক আসিফ নজরুল বলছেন যে এই প্রস্তাবনা আসলে অতীতে ছিল, কিন্তু তিনি আবার পরে বলেছেন যে আসলে সুনির্দিষ্টভাবে পুরোপুরি কোনো প্রস্তাবনা সামনে আসেনি। আমরা মনে করি যে যারা এইসব বিষয়ে কথাবার্তা বলছেন তাদের আসলে সুনির্দিষ্ট প্রস্তাবনা জনসম্মুখে নিয়ে আসা উচিত। এবং সেই সঙ্গে অন্যান্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই কথা এসেছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অপরাধের দায় আসলে জনগণকে বইতে হয়, এবং সেটি বিএনপির অপরাধের দায় বিএনপি কেবল প্রায়শ্চিত্ত করছে না, জনগণকেও তার দায় বইতে হচ্ছে বা তার জন্য কষ্ট সইতে হচ্ছে। আওয়ামী লীগও একেবারে যে সব দিক থেকে সব কিছু ভালো করছে তা না, তাদেরও অনেক রকমের অন্যায়, অনিয়ম, ব্যত্যয়, বিচ্যুতি, অপরাধ আছে, এবং সেই দায় তাদেরকেও ভবিষ্যতে হয়তো কখনো কখনো বইতে হবে। অভিযোগটা এরকমই, এবং তার জন্য জনগণ সাফার করবে। কাজে আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল, দীর্ঘ সংগ্রামে তারা নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতা উত্তর বাংলাদেশে অনেক গণতন্ত্রের সংগ্রামের তারা পথে ছিল, নেতৃত্ব দিয়েছে, তাদের উচিত হবে আসলে জনগণের কল্যাণের জন্য যা কিছু ভালো সেই দিকে অনেক বেশি মনোযোগ হওয়া, এবং বাংলাদেশে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে জন্ম নেওয়া বাংলাদেশে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হবে, এখানে দুর্নীতিবাজ দেশ হিসেবে বাংলাদেশ পরিচিত হবে, কিংবা বাংলাদেশে মানবাধিকার নেই এ কথা আলোচনায় আসবে, এটি আসলে বাংলাদেশের জনগণের জন্য সম্মানজনক নয়, এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে অতীত ঐতিহ্য তার জন্য সম্মানজনক নয়। কাজেই তারা এই বিষয়ে এখনও যেটুকু সময় আছে সংশোধন করবার, কারেকশন করবার বা ঠিকঠাক সব কিছু ঠিকঠাক করবার, আমরা আশা করব যে সেটি তারা করবেন। এবং সব কিছুর মূল কথা হচ্ছে যে জনগণের রায়টাই হচ্ছে সবচাইতে বড়, এবং সব কিছুতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাটাই হচ্ছে প্রধান কাজ, রাজনৈতিক দলগুলোর, রাজনৈতিক নেতৃত্বের প্রধান কাজ হওয়া উচিত। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।